আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি খাবে? কিছু না। বাদাম, ছোলা নাকি ঝালমুড়ি, কোনটা? কইলাম না, এই ছোলা মুড়ি না সাথে সাথে হইলে আপনার ঘরের ভাত খাওয়ার অধিকার চাইতেন। সকালে ভাত খাইছস? নিরুত্তর কান্তা হাঁটে শুধু। বিপুর বুঝতে বাকি থাকে না এই যে বিনা অধিকারে পিছু ঘুরছে, তাও ভালো লাগে না। পাকাপোক্ত একটা অধিকার তার চাই, সময় সুযোগ যেন হাতছানি দিতে চায় না। কান্তে বাড়ি পর্যন্ত আসতেই বিপু হাত ধরে ফেলে। কান্তা নিজেও একটু চমকে যায় তার আকস্মিক হাত ধরে নেওয়ার প্রেক্ষিতে। বিপু টানে তাকে সামনের দিকে। এদিকে যাস কেন? আমার বাড়ি না যাবে? পাগল নাকি? হাত ছাড়েন। বলছস যাবি তো যাবি, ঘরের ভাত খেতেও সাথে এবার। হ্যাঁ চল, ভাতও খাবি। এইভাবে গেলেই তো খালি হয় না, অধিকারে নিয়ে যাইতে হয়। অধিকার আপনা আপনি আসবে না, জোরপূর্বক চাইতে হবে। আয়, আজই চাই। আপনি গিয়ে চান। তোর জন্য চাইবো, তুই যাবি। আরে ছাড়েন, সবসময় মজা ভালো না। মজার হাসি স্পষ্ট হয় বিপুর মুখে, হাতের বাঁধনও নরম হয়ে আসে। নরম গলায় বলে, আয়, ভাবির সাথে দেখা করে আসিস। হাত ছাড়িয়ে নিয়ে সন্তুষ্ট মনে বাড়িতে প্রবেশ করে কান্তা। বিপু চলে যায় সামনে নিজ বাড়ির দিকে। ভাবছে খালিদ ভাইকে নিয়ে। চায়ের দোকানে বসে থাকতে দেখে এলো, তাকেও দেখেছে নিশ্চয়ই, আবার কিছু বলবে কি না তাই ভাবছে। বাড়ি এসে দেখতে পাই খালিদের বউ সালমাকে। পারভিন বারান্দায় বসে পাঞ্জাবি ছুটে যাওয়া বোতাম সেলাই করছে। পাশে বসে আছে সালমা, মামি শাশুড়ির সাথে একটু গল্প করছে। মিনিট খানেক হয় মাত্র সেজে এসেছে। বসে এক গ্লাস পানি চেয়েছিল পরীর কাছে। পরী তাই এগিয়ে দিতে দিতে বিপুকে দেখে বলে, ভাইজান আইছেন? একেবারে ঠিক সময়ে হাজির হইছেন। কেন? আম্মাই সেলাই করতে বইছে, তাড়াতাড়ি দেন। ছিঁড়া খোড়া ততদিনে কি জমাইছেন? আপনি তো আবার স্বভাব ভালা, কাপড় ধুইতে দেখলে এক গাঁটটি বাইর কইরা দেন, সেলাই করতে দেখলে লুঙ্গি কুর্তা সব বাইর কইরেন। যদিও বিদ্রুপ করে বলল পরী, তবুও বিপুর মুখে হাসি। ঘরে প্রবেশ করতে করতে বলল, মনের কথা বলছস রে পরি। আমার শার্টেরও 2টা বোতাম নাই কয়দিন যাবত, এক্ষুনি দিচ্ছি। ঘরে চলে যায় বিপু। তাও চাঁদ দিকে তাকিয়ে ভেঙচি কাটে পরী। বারান্দায় হাজির হতে দেখে শ্রাবণকে। তার উদ্দেশ্যে বলে, বড় ভাইজান কিন্তু একদম ভালা এই দিক থেকে, পোশাক আশাক ফাটে কম, সেলাই ঝামেলা আমার দিকে দেয় না তেমন। আর এই যে একখান মানুষ, এর ঘরে বউ আইলে চোখের সামনেই দেখবেন কত যে জ্বলে। আর আপনি কিন্তু খুব আয়েসেই থাকবেন বড় ভাইজানের কাছে, এই পরি গ্যারান্টি দিয়া কথা কয়। মুস্কি হেসে শ্রাবণ বলে, এত গ্যারান্টি দিতে নেই, আল্লাহ নারাজ হবেন। আমরা তো আল্লাহর সামান্য সৃষ্টি মাত্র, এত বড়াই করলে চলে? হ্যাঁ তা ঠিক অবশ্য। সালমা খালি গ্লাসটা এগিয়ে দেয় পরীর দিকে। ধন্যবাদ তোরে, গলা শুকাই গেছিল একদম। থাক, ধন্যবাদ দেওয়া লাগতো না, দিলে কয়টা জামা দিয়েন। আপনি তো আবার জামাইডার মতোই কিপটা মানুষ, তাইতে আমারই শরম করে। সালমা মুখবায়াবে বিরক্তিভাব ফুটিয়ে পারভিনকে বলে, দেখেন তো মামি কি কয় সেরি, আমি কি কোনো সিজনে আপনাকে তেঁতুল না দিয়ে যাই? হারামিরা খাইয়া খাইয়াও স্বীকার করে না। হ্যাঁ দেন তো, নামে মাত্র। প্রত্যুত্তর করে ঠোঁট ভেঙায় পরী। পারভিন দাঁতে সুতো কেটে বলে, এই যা তো, গোসল সার গিয়া। জামুনে। বিপু এসে তার শার্ট ধরিয়ে দেয় মায়ের হাতে। পরী দেখতেই বলে, আল্লাহ, এক শার্টেরই 2 বোতাম নাই, নিশ্চয়ই মারামারি করে ছিড়ছেন ভাইজান। বিপু আলতো করে এবার মাথায় ঠুকে দেয় তার। ওদিকে সালমা হাসি মুখে বলে, জানেন মামি আজকে কি হয়েছে? কি? ওই দিন একটা লটারি ধরছিলাম, ওই যে গরু গুতা দিল না আপনাগো ভাগ্নেরে, ওই দিনই ধরছিলাম। একটা কোম্পানির বেড়া আইছিল, 600 টাকা দিয়ে 3টা বালতি কিনলে একটা লটারি দিব, আর লটারি যে জিতব। মুখের কথা কেড়ে নিয়ে পরী বলে, 3 বালতি দিয়ে আপনি কি করবেন ভাবি? এই চুপ কর, কথা শেষ করতে দে। আর লটারি যে জিতব তার 1000 টাকা পুরস্কার। আজকে সকালে ওনার মোবাইলে দেখলাম মেসেজ আইছে, আমি লটারি জিতছি। শিগগিরই তারে মোবাইল সহ পাঠাই দিলাম, টাকাও দিয়ে দিল। আমার চাই তো আবার পায় নাই। কপাল ভালা হইলে যা হয় আর কি, বুঝছেন না ব্যাপারটা? খুশিতে গদগদ হয়ে ওঠে সালমার মুখখানা। পারভিন সেলাইয়ে ব্যস্ত থেকে ছোট জবাব দেয়,
বিপু কিছু বলতে চাচ্ছিল কিন্তু পরি সুযোগ কেড়ে নিয়েছে চমকিত গলায়। কথায় টান দিয়ে বলে, 1000 টাকার লটারি পাইছেন ভাবি? হুম। পরির সাথে সাথেই 2 হাত আকাশমুখী তুলে দিয়ে বলে, আল্লাহ, এইবার তুমি বকুল কাকারে দিয়া আর একটা ভুল করাইয়া দিও। খালিদ ভাই এই বাড়ি আইলে বকুল কাকার বেখেয়ালে যেন এইবার বড় ষাঁড়টা গোয়াল হইতে পালায়। আরেকবার যেন খালিদ ভাই গুতা খায়। আরেকবার যেন ভাবি লটারি জিততে পারে। এইবার বড় ষাঁড়ের উসিলায় যেন 10,000 টাকা পায়। হেই চুপ কর। সালমা খেপে উঠে দেয় ধমক। পরীর কথায় বিপু শব্দযোগে হেসে সারা। শ্রাবণও মুখ চেপে হেসে উঠেছে শব্দহীন। শার্টের বোতাম লাগাতে ব্যস্ত পারভিনের মুখেও সামান্য হাসির রেশ দেখা যায়। পরি তার ধমকে দোয়ার বাক্যে থামলেও 2 হাত মুখে বুলিয়ে আমিন বলে নেয়। পরক্ষণে খালিদের বউকে জবাব দেয়, দোয়া কইরা দিতাছি, ভাল লাগে না। থুতু পড়ুক তোর দোয়ায়। দেখেন কিন্তু আর একবারও যদি লটারি ধরছেন তোর কাছে জিগে ধর্ম? তাইলে দোয়ায় আবার চুলকানি কে? এই যা তো যা, তোরে ডাক দিছি এনে। আমারে ডাক দেওয়া লাগে না? পরি উঠতে উঠতে সব জায়গায় বিনা ডাকে হাজির থাকে। বিকেলে বাবা মা এলেও শফিক ছেলেটা আসেনি চেয়ারম্যানের ডাকে। ক্রুব্ধ হন আফজাল হোসেন। ছেলে নাকি বাড়ি নেই, তাই সাথে আনতে পারেনি। তবে আগামীকাল এই অজুহাত তিনি মানতে নারাজ। ছেলেকে সাথে নিয়ে যেন আগামীকাল বিকেলে চেয়ারম্যান বাড়ি বিচার কার্যে হাজির হয়, তা পরিষ্কার জানিয়ে দেন আফজাল হোসেন। বিচারের নীতি লঙ্ঘন করলে আইনি ঝামেলায় পড়বে, তাতেও সাবধান করে দেন। এলাকার মেম্বার ও মাতব্বরদের সাথে নিয়ে তিনি এই বিচার সম্পন্ন করবেন। অবশ্যই তাদের সবাইকে এখানে উপস্থিত থাকতে হবে। কথায় সায় দিয়ে চলে যায় শফিকের বাবা মা। দুপুরে খাওয়ার পর ঘুমিয়েছে ইফতেখার। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনও ওঠার নাম নেই। শ্রাবণ নিজেই গিয়ে ডেকে তোলে। পরপর বাইরে এসে উঠোনে কবুতরে খাবার ছিটায় বারান্দা থেকেই। হাত মুখ ধুয়ে ইফতেখারকে তৈরি অবস্থায় বের হতে দেখে জিজ্ঞেস করে, বাজারের দিকে যাবেন? কেন? একটা কাজ ছিল, সময় হবে করে দেয়ার? কি কাজ? সময় হলেই বলবো, নয়তো না। ঠোঁটে হাসি চেপে উত্তর দেয় শ্রাবণ। ইফতেখারও ঠোঁটের ধারে হাসি স্পষ্ট করে নরম গলায় বলে, বলো। আসুন। তাকে ডেকে অর্পার ঘরে যায় শ্রাবণ। পিছু পিছু এসে দাঁড়িয়েছে ইফতেখার। ব্যাগ থেকে একজোড়া নূপুর এনে ইফতেখারের সামনে হাত মেলে বলে, এগুলো একটু ওয়াশ করিয়ে আনতে পারবেন? একটা হুকো ভেঙে গেছে, ঝালাই করে দেবে। রূপার নূপুর জোড়া হাতে নেয় ইফতেখার। যথেষ্ট ভারী ওজন, নিখুঁত নকশা। অনেকদিন যাবৎ হয়তো পরে না, তাই কালচে হয়ে গেছে আবরণ। কোন হুকটা ভাঙা তাও ভালো করে দেখে নেয় সে। তারপর পকেটে রেখে চলে যায়। ঠিক আছে। দরজার কাছে এসে আবার পিছু ফিরে জিজ্ঞেস করে, বাইরে থেকে কিছু খাবে? এনে দিয়ে যাব? মুস্কি হেসে দুদিকে মাথা নাড়ে শ্রাবণ। তারপর আবার বলে, আরেকদিন ফুচকা খাওয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল পরি, অর্পা সহ। আচ্ছা, মাগরিবের পরে এসে নিয়ে যাব সবাইকে। আজ না, আমার ভালো লাগছে না বের হতে, আগামীকাল চাই না হয়। আচ্ছা। বাইরে থেকে কাপড় চোপড় এনে ঘরে রাখে শ্রাবণ। অর্পার শিক্ষক মাত্রই ছুটি দিয়ে বের হলো ঘর থেকে। আগে অর্পার ঘরে তিনি পড়ালেও শ্রাবণ আসার পর থেকে প্রায় প্রতিদিন আফজাল হোসেনের ঘরেই পড়াচ্ছে পারভিনের নির্দেশে। এতে করে এই সময়টা একটু বিশ্রাম নিতে অস্বস্তিতে পড়তে হয় না শ্রাবণকে। মাগরিবের আজান পড়ছে। অর্পা নিজ বিছানায় ধপাস করে পড়েছে, বালিশে মুখ গুজে। শ্রাবণ কাপড় রাখতে রাখতে জিজ্ঞেস করে, নামাজ পড়বে না? ঘুম পাচ্ছে ভাবি। সারাদিন কি পরিশ্রমটাই না যায় জানো না? কোচিং ক্লাস প্রাইভেট একটার পর একটা চলতেই থাকে, ভাল লাগে না আর। মৃদু হেসে শ্রাবণ বলে, এখনই ভাল লাগে না বললে চলবে? আরও তো কত বাকি। একটু ভালো লাগা মিশিয়ে পড়লেই ভালো লাগবে। ওঠো, নামাজ পড়ে একটু রেস্ট নাও। বেশি ঘুম পেলে বাইরে থেকে ঘুরে এসো। নামাজের পর বারান্দায় এসে দেখে পরি টর্চ হাতে মুরগির খোয়ারে উকি ঝুঁকি দিচ্ছে। শ্রাবণ বেরিয়ে আসতে আসতে বলে, কি ব্যাপার পরি, এভাবে কি খুঁজো? মুরগি চোর ভেবে না এখন পিটুনি দেয়া শুরু করতাম। পরি হেসে তার প্রত্যুত্তর করে, মুরগি না, তাই ডিম চোর ভাইবা পেটাইতে পারেন। খোয়ারের ডিম বাইর করতে মনে নাই আজ। পাড়ায় পাড়ায় না আবার ভাঙ্গা ফেলায়। মনে হইতেই দৌড়ায় আইলাম। পেয়েছো? হ্যাঁ, 2টা। ডিম হাতে নিয়ে খোয়ারের দরজা আটকে দিয়েছে পরি। উঠে দাঁড়িয়ে বলে, বিপু ভাইজান একবার কড়া দৌড়ানি খাইছিল বড় ভাইজানের হাতে। কোন কারবার, নিজের খোয়াড়ে দলবল লইয়া নিজেই চুরি করতে আইছে। অন্যের খোয়াড়ে গেলে তো কইতাম চোরের চুরি করতে মন চাইছে, নিজের ঘরে কেউ চুরি করে?
শ্রাবণ হেসে বলে, ভালোই তো করেছে। অন্যায় থেকে রেহাই নিয়ে চোর সেজেছে, তা নিতে পেরেছিলে? আরে না, সারাদিন খেলাধুলা কইরা সন্ধ্যাবেলা নাকি বন্ধু বান্ধব লইয়া মুরগি পুইরা খাইব, তাই আইছিল আর কি। কেমনে কেমনে জানি বড় ভাইজান দেখছে, এরপর এমন দৌড়ানি দিছে আর বাড়ি আয় নাই। সেদিন মামার বাড়ি গিয়া থাকছে। ভালো দুষ্টু তো বিপু ভাই। এক্কেরে হুদ্দা শয়তানের হাড্ডি ওইটা। চলো দেখি একটু বেলি গাছটা দেখে আসি। মিস্ত্রি বালি ফেলছিল এদিকে, উপরে পড়েছে বেশ কিছু। তারা এদিকে থাকায় যেতে পারিনি সাথে সাথে, গাছটা না আবার ক্ষতি হয়ে যায়। টর্চ দিয়ে যাও আমার হাতে। টর্চ নিয়ে বেলি গাছের দিকে এগোয় শ্রাবণ। পথের মাঝামাঝি আসতেই গেটের বাইরে কথা শুনতে পায় কারো কণ্ঠস্বর নিচু রেখে গুছিয়ে গুছিয়ে অনুনয়ের গলায় কথা বলছে কেউ। কণ্ঠ অপরিচিত। শ্রাবণ হাতের টর্চ নিভিয়ে গেটের দিকে আরেকটু এগোয়। দুজন যুবককে দেখতে পায় নতুন আধারের বাঁকে। একজন যে বিপু বুঝতে সময় লাগেনি, কথায় মনোযোগ দিয়ে সে বুঝতে পারল ছেলেটা সকালে ঘটনার বর্ণনায় পেশ করেছে এতক্ষণ গুছিয়ে গুছিয়ে। ঘটনার পুনরাবৃত্তির পর বিপুকে বলছে, দোস্ত তুই একটু দেখিস, কাকার একটু বুঝাইয়া কইস ব্যাপারটা, কালকেই নাকি বিচার। বিপু সবটা শুনে বন্ধুকে আশ্বাস দেয়। মারামারি করতে গেলে কেন অযথা? মাথা ঠিক থাকে না তো, বুঝছস না, একটু কইস কাকারে। তুই আসিস কালকে, আব্বা দেখবো না। আসুম, ঠিক আছে, কিন্তু তুই একটু বুঝাইয়া কইস, বিচারটা যেন কড়াকড়ি না হয়। আব্বা আম্মায় অনেক টেনশন করতেছে। আচ্ছা আমি দেখবো না, বাড়ি যা। এতক্ষণে শ্রাবণের বোঝা হয়ে গেছে এই ছেলেটাই হামলাকারী শফিক। বিপু বন্ধু বিধায় তার সহায়তা নিয়ে বিচার হালকা করতে চাইছে। শ্রাবণের বড্ড অপ্রিয় লাগলো বিপুর এই আশ্বাস বাণী। গেটের সম্মুখে দাঁড়িয়ে সে বলে, আপনি কি দেখবেন বিপু ভাই? বিপুও বাড়ি প্রবেশ করতে যাচ্ছিল। শফিক ছেলেটাও চলে যেতে মাত্র পা বাড়িয়েছিল। বিদায় নেওয়ার আগেই দুজন থেমে যায়। গেটে তাকায় শ্রাবণের দিকে। বিপু এক কদম এগিয়ে বলে, ভাবি এটা আমাদেরই প্রতিবেশী চাচাতো ভাই, একসাথে পড়াশোনাও করছি। ও একটু আসছিল আর কি, একটা ব্যাপারে একটু কথা বলতে। সকালে একটা ঝামেলা বাধায় ফেলছিল ঝগড়াঝাটির, আব্বা নাকি আগামীবার বিচারে বসবো, সেজন্য আর কি। সেজন্য আপনার সুপারিশ চাইছে, আর আপনিও সুপারিশ করতে রাজি হয়ে গেলেন, এই তো? আমি ভুল না করলে এই ছেলেটাই সেই শফিক, ঠিক না? হ্যাঁ, তার নাম শফিক। শফিকের মুখে টর্চ মেরে চেহারাটা একবার স্পষ্ট দেখে নিল শ্রাবণ। পুনরায় টর্চ নিভিয়ে বিপুকে বলল, বন্ধুর মুখে তাকিয়ে এই যে আপনি সুপারিশ করতে রাজি হয়ে গেলেন, একবার কি ওই বৃদ্ধ দম্পতিকে দেখতে গিয়েছিলেন বা দেখেছিলেন তাদের অবস্থা? শরীর থেকে যেটুকু রক্ত ঝরেছে তার এক ফোঁটার দাম কি সে দিতে পারবে? পিতা তুল্য চাচার গায়ে যে হাত তুলে রক্ত ঝরিয়ে দিতে পারে, মা তুল্য চাচির গায়ে যে লাথির আঘাত করতে পারে, আপনি কিভাবে তার হয়ে সুপারিশ করতে চাইছেন? বন্ধু বলেই আপনি এই অন্যায়ের প্রশ্রয় দিয়ে যাবেন? ভাবি আমি তো এসব দেখিনি, আর যা শুনলাম অপরাধ দুজনেরই আছে। অপরাধ দুজনের আছে যখন, বিচারটাও দুজনের মধ্যে সমান দৃষ্টি রেখে হতে দিন। আপনি তার পক্ষ নিয়ে কেন বিচারের এক পক্ষকে ঢাল করে দিতে চাইছেন? জবাব দেয় না বিপু। শ্রাবণ শফিকের উদ্দেশ্যে বলে, আর এই যে আপনি, বিচার যখন ডাকা হয়েছে ভালোই ভালোই সময় মতো চলে আসবেন। এই বন্ধু ধরে কিংবা চাচা মামা ধরে পিছলে যাবার চেষ্টা না করলেই আপনার জন্য ভালো। পিছলে যেতে গিয়ে না আবার পায়ে বেরি পড়ে ঘুরতে হয়, সাবধান। বিব্রত অবস্থায় শফিক চলে যায় বাড়ির দিকে। শ্রাবণ কথার পরপরই গেট থেকে সরে দাঁড়ালে বাড়িতে প্রবেশ করে বিপু। বেলিগাছের দিকে এগিয়ে যেতে গিয়েও আবার পিছু ফিরে বিপুকে বলে, আব্বার কাছে সুপারিশ করে অন্যায়ের ভারটা নিজের উপর নেবেন না যেন। বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের টানে সাধারণ মানুষের ওপর নিপীড়ন করা কোনো নৈতিক মানুষের কাজ হতে পারে না। বাঁচলে এমন মানুষ হয়ে বাঁচুন যেন উপকার না হোক, অন্তত কারোর অপকারের পেছনে আপনার নাম কর্ম জড়িত না থাকে। ভেবেছিল মায়ের কান পর্যন্ত কান্তার ব্যাপারটা শ্রাবণকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করবে, আজ উল্টো ভাবি গেল তার উপরই ক্ষেপে। কি দরকার ছিল এই শফিকটার এই মুহূর্তে সব এলোমেলো করে দিতে? আর কেউ বা জানতো এখানে এসে তাকে ধরে বসবে সুপারিশের জন্য? চুপচাপ ঘরে চলে আসে বিপু। শ্রাবণ এগিয়ে যায় বেলিগাছের কাছে। বালির স্তূপে যেন অর্ধেকটা তলিয়ে গেছে। এক হাতে টর্চ রেখে অন্য হাতে বালি সরিয়ে দেয় শ্রাবণ। কে বলেছিল লোকটাকে এখনই গাছ এনে লাগিয়ে দিতে?
ঘরের কাজটা শেষ হলেই কি পারতো না? এই যে কত অত্যাচারের শিকার হয়ে যাচ্ছে তার শুভ্র বেলে, 2টা ফুলও ঝরে গেছে আঘাতে। একটার অবশ্য এমনিতেই ঝরে পড়ার সময় হয়ে এসেছিল। শ্রাবণ কাজ শেষ করে হাতে তুলে নেয় বেলিজোড়া। বিপুর উপর ক্ষেপে চেহারায় যে সংকুচিত ভাবটা এসেছিল তা এই বেলিজোড়া দূর করে দিতে সক্ষম হয়েছে। নাকের কাছে নিয়ে এদের ঘ্রাণ নেয় শ্রাবণ। তার হাত এবং বেলিজোড়া বালিতে মাখামাখি। বাইরের বাথরুমে সে হাত ও ফুল ধুয়ে ঘরে আসে। পরিচে তখন ডিম নিয়ে এসেছে আর বের হওয়ার সুযোগ পায়নি। পারভিন তাকে মশলা বাটতে বসিয়ে দিয়েছে। রাতের জন্য খিচুড়ি রান্না করেছে পারভিন, যার ঘ্রাণ বাইরে থেকেও পাচ্ছিল শ্রাবণ। রান্নাঘরে এসে দাঁড়িয়ে বলল, আম্মা কিছু করতে হবে? না, তোমার আব্বা আইলে চা দাও নিয়া। আসেনি। অর্পা পড়তে বইছে? না, ওর খারাপ লাগছিল নাকি, নামাজের পর ঘুমাতে শুয়ে পড়েছে। এই পোলা পান নিয়া যে কি করমু, পোলা দুইটারেও ধাক্কাইতে ধাক্কাইতে পড়াশোনা করাইলাম, মাইয়ারও একই অবস্থা। সব দিকে দেখলাম পোলারা ফটকা হইলাও মাইয়ারা ঢের মনোযোগ রাখে পড়ালেখায়। আমার ঘরে কোনোটারই উন্নতি নাই। পোলারা তেমন না পড়াও তো ফেল যায় নাই, তো হ্যার তো এই গুণটাও নাই। এই যে সারে বিচার দিয়া যায়, লজ্জায়ও ধরে না। শ্রাবণ তার স্বগতোক্তি শুনতে শুনতে নিজের জন্য 8 কাপ চা নেয়। পারভিন নামতেই পরিদক্ষ হাতে মশলা পিষতে পিষতে বলে, একবারে ঠিক কইছেন আম্মা, আপার একদম লজ্জা শরমের গোষ্ঠীটা নাই। হ্যাঁ আগেও যে একবার ফেল করলো, হেই শরমে বাতাসটা পর্যন্ত গায়ে লাগ না হের। এইবার দেখবেন ম্যাট্রিক ফেল মাইরা বইছে। এই চুপ কর তুই, খালি যত আছে অশুভ কথাবার্তা নিয়া, একটা ভালো কথা মুখে শুনি না। খালি চুপই করতে কইবেন। আল্লাহ যে কেল্লায় আমারে জবান দিছিল হেডাই বুঝলাম না জীবনে। যার সামনেই কথা কয় খালি কয় চুপ কর। চায়ে চুমুক দিয়ে শ্রাবণ মুস্কি হাসে। তার কথার প্রেক্ষিতে বলে, আল্লাহ জবান দিয়েছে ভালো ও যৌক্তিক কথা বলার জন্য। অতিরিক্ত কথা বলাটা বর্জন করতে পারলেই দেখবে কেউ আর বলবে না চুপ থাকতে। তুমি প্রয়োজনের চেয়ে বেশি বলে ফেলো সব সময়। শুনেন ভাবিজান, খালি এই কথার জন্য হইলেও এই পরীরে মনে রাখবেন, এই কইয়া রাখলাম। তা যথার্থ বলেছ, বেশি কথার অপর নামই আমাদের পরী। সকাল থেকেই খালিদ মেম্বার ও মাতব্বরদের বাড়ি বাড়ি ঘুরে বিকেলের বিচার কার্যে উপস্থিত থাকার দাওয়াত পর্ব শেষে একটু মজিদার সাথেও কথা বলে এসেছে সেই পথ ধরে আসতে। আফজাল হোসেন দুপুরের খাবার খেয়ে বারান্দায় হাতলযুক্ত চেয়ারে বসেছেন দাঁত খেলাতে। খালিদ এসে মোড়া টেনে মামার পাশে বসে দাওয়াতে উপস্থিত হওয়ার তালিকা, উপস্থিতে না হতে পারা সদস্যদের তালিকা ব্যক্ত করলো মৌখিকভাবে। পরক্ষণে গলার স্বর কিছুটা নিচু করে বলল, মামা, মজিদা মামির সঙ্গেও কথা সাইরা আইছি শ্রাবণের ব্যাপারে। আফজাল হোসেন উঠোন থেকে চোখ সরিয়ে খালিদের দিকে স্থির করে। খালিদ বলে, বাড়ি ঘরের ঠিকানা কিছু দিতে পারে নাই, জানে না নাকি? ওনার এক বইন আছে, হ্যাঁ বইনের লগে নাকি কেমনে পরিচয়, হ্যাঁ পরিচয় দিয়াই মজিদা মামিরে খালা ডেকে ঘর পাইছে। যে কয়দিন থাকছে তার কাছে বাজার সদাই কইরা নিজেও খাইতো, মজিদা মামিরেও খাওয়াইতো। বোনের বাড়ি কই? নিজস্ব বাড়ি নাই, শহরেই থাকে। শহর করস? শহরের কোন জায়গায়? নির্দিষ্ট জায়গা নাই? তা তো বলে নাই, শহর বলতে উনি শহরই চেনে। পরিষ্কার তথ্য জানতে পারলেই জানাইস, এই আওলা বাতাসের বাউল হওয়ার দরকার নাই। মামাকে সঠিক তথ্য দিতে না পারায় খালিদের মুখবায়াবে সামান্য হতাশা ভেসে ওঠে। বাড়িঘর চিনলে না জায়গা মতো গিয়ে খোঁজ করে আসতো, না জানলে তার আর কি করার। এমনি কথা বলতে বলতে পরি ও শ্রাবণকে দেখতে পায় পশ্চিম দিক হতে আসছে। পরির হাতে একটা জাম্বুরা। গোয়ালের কাছে জাম্বুরা গাছ থেকে একটা জাম্বুরা পেরে নিতে গিয়েছিল দুজন, ফিরেছে ঘরে। তাদের দেখতেই খালিদ বিড়বিড়িয়ে মামাকে বলে, তার কাছে জিজ্ঞেস কইরা নিলেই তো হয় মামা। কথা বলেন না আফজাল হোসেন। শ্রাবণ তাদের দুজনকে সেদিকে তাকিয়ে থাকতে দেখে মাথায় অর্ধেক তোলা আঁচল পুরোটা তুলে আনে, চুপচাপ বারান্দায় প্রবেশ করে। আফজাল হোসেন গম্ভীর মুখে পিছু ডাকেন, শ্রাবণ। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে তাকায় শ্রাবণ। জি আব্বা। তোমার আব্বার নাম কি? কেন আব্বা? কইতে কি সমস্যা জানতে পারি না? না ঠিক তা না, ভেবেছি কোনো জরুরি। আমার বাবার নাম আহমেদ। পাশ থেকে হুট করেই পরি বলে, আহমেদ? এইটা কোনো নাম হইল ভাবি? কেন? আগে পরে কিছু তো থাকবো, হুদা আহমেদ কিরম হইল? রাখলে হয়তো থাকতেই পারে, নয়তো বা না।
মুস্কি হাসিতে উত্তর করে ঘরে চলে যায় শ্রাবণ। দরজাটা হালকা চাপিয়ে দেয়। পরি জাম্বুরা হাতে রান্নাঘরের দিকে চলে গেছে। কোনো রকম উদ্দেশ্যহীন কড়াকড়ি জিজ্ঞাসায়ও এগিয়ে যেতে পারেন না আফজাল হোসেন। তবে সন্ধ্যের চোখ দুটো ক্রমশই আরো জড়ো হয়ে আসে। কথার মধ্যে কেমন একটা জটলা দেখতে পান, কিন্তু তার গহ্বরে প্রবেশ তো দূর, খোলসটা পর্যন্ত যেন স্পর্শ করতে পারেন না। খালিদকে যেতে বলে ভাবতে বসে যান। শহরে তেমন কোনো আত্মীয় তার নেই। আহমেদ নামেও কাউকে চিনে বলে স্মরণ করতে পারেন না। যাই রাজনৈতিক পর্যায়ে এমপি মন্ত্রীদের সাথে তার টুকটাক সাক্ষাৎ হয়, এদের মধ্যেও কেউ আছে কি না খেয়াল করতে পারছেন না। এমপি মন্ত্রীর মেয়ে তার ঘরেই আসতে যাবে কোন দুঃখে? ভেজালটা ঠিক কোথায় ভেবে পাচ্ছে না ঠিক। ভাবতে গেলেই বারবার কেন মনে হচ্ছে মেয়েটা তাকে ইচ্ছাকৃত এমন ভাবনায় ফেলতে চাইছে। বিপু আর ইফতেখার দুজনে একটে বাড়ি ফিরেছে এ সময়। খালিদ মাত্রই তাদের সামনে দিয়ে গেল গেটের পথ ছেড়ে। কিছুটা এগিয়ে হঠাৎ কিছু মনে পড়তে আবার ফিরে বিপুকে ডাকে। দুই ভাই পেছনে তাকিয়েছিল ডাকের সাথে সাথে। পরক্ষণে ইফতেখার গেটের ভেতরে প্রবেশ করলেও বিপু দাঁড়িয়ে আছে। 4 কদম এগিয়েছে খালিদের দিকে। খালিদও এগিয়েছে সমগতিতে। মুখোমুখি হয়েই জিজ্ঞেস করে, কালকা তোর সাথে বোরকা পরা মায়াডা সত্তর মামার মায়া আসিল না? কবে, কখন? কালকা দুপুরে। কিঞ্চিত চিন্তামগ্নতার ভঙ্গিতে থেকে বিপু জবাব দেয়, দুপুরে? ও হ্যাঁ, কান্তা ছিল, 70 কাকার মেয়েটাই। তুই হের পিছে পিছে ঘুরছে কে? হের আগেও দেখছি আমি। এর আগে না আপনি আমাকে ভাবির পেছনে ঘুরতে দেখেছিলেন খালিদ ভাই? শ্রাবণের আগে তোরে ওই মায়ার সঙ্গেই বেশি দেখা গেছে। তারা তোকে শত্রুর চোখে দেখে জানোস, তারপরেও কি দরকারে তাকোর সামনে পিছনে ঘুরঘুর করস? বিপু ঠোঁটের ধারে সামান্য হাসি এলিয়ে বলে, তার সাথে আমার প্রেম আব্বার কাছে বলে দিয়ে নেবার। আব্বা ব্যবস্থা করলেই ব্যাপারটা সুষ্ঠু ও সুন্দর হয়, নয়তো ইফতি ভাইয়ের মতোই ঘটনা না দ্বিতীয়বার আমাকে ঘটাতে হয়। আপনি আমার বড় ভাই, কিছু তো করতেই পারেন আমার জন্য, তাই না খালিদ ভাই? তার মজার কথা যেন খালিদের চোখ মুখকে আরো উগ্রতার দিকে নিয়ে যায়। পিপু মুখের হাসি সুস্পষ্ট করে চলে আসে বাড়িতে। সত্যি প্রেম নাকি তাকে খ্যাপাতে মজা করে গেল বুঝে এলো না খালিদের। হনহনিয়ে চলে যায় নিজ বাড়ির দিকে। সুস্পষ্ট হাসি মুখে গেট দিয়ে প্রবেশ করলেও বাবাকে বারান্দায় বসে থাকতে দেখে হাসির রেশটা অনেকটা স্পষ্ট করে ঘরে আসে সে। এদিকে ইফতেখার নিজের ঘরে এসে যখন গোসলের প্রস্তুতি নিচ্ছিল, পকেটে নুপুর জোড়া শব্দ করে উঠল। গতকাল নিয়ে এসেছিল ঠিক করতে, এখন নিয়ে এসেছে। ভাবলো আগে শ্রাবণকে দিয়ে আসা যাক। অর্পার ঘরে দরজা চাপানো দেখে দ্বিধাহীনভাবে ঢুকে যেতে পারে না, বাইরে থেকে ডাকে তাই। শ্রাবণ ঘরে থেকে সাড়া দেয়, আমি এই ঘরে। দরজার এক কপাট ঠেলে ভেতরে আসে ইফতেখার। ঘুমানোর উদ্দেশ্যে শুয়েছিল শ্রাবণ। ইফতেখার ডাকতে উঠে গেছে। পুনরায় দরজা চাপিয়ে ইফতেখার এগিয়ে এসে বলে, এখন শুয়ে আছো কেন? অসুস্থ? নামতে চেয়েও নামেনি শ্রাবণ। পা ঝুলিয়ে বসে থাকে বিছানায়। না, এমনি ঘুমাতাম। খেয়েছো? নাস্তা দেরিতে করলাম যে ক্ষুধা নেই, ঘুম থেকে উঠে খাবো। আপনাকে খাবার দিব? গোসল করেছেন? না, করতে যাব। মুঠোয় থাকা নুপুর এগিয়ে দেয় শ্রাবণের দিকে। শ্রাবণ তা নেয়ার জন্য হাতে গিয়ে বলে, কাজ হয়ে গেছে? জবাব দেয়নি ইফতেখার। নুপুর জোড়াও নিতে দেয়নি শ্রাবণকে। পুনরায় নিজের মুঠোবন্দি করে নিয়ে ঠোঁটের কোণে হাসি স্পষ্ট করে তুলেছে। শ্রাবণ ভুরু সামান্য কুঁচকে নেয় তার প্রতিক্রিয়ায়। মুখে বিদ্যমান রাখে শ্রীয়মান বিস্ময়ের হাসি। ইফতেখার নীরবেই তার প্রতিক্রিয়ার জানান দেয় পায়ের কাছে বসে। বুঝতে পারে অপেক্ষা রাখে না শ্রাবণ। পা জোড়া পিছিয়ে নিতে চেয়ে বলে, করছেন কি? আমার কাছে দিন, আমি পরে নিব। বসো চুপচাপ। আমি কষ্ট করে ঠিক করে আনলাম না, তার প্রতিদান রূপে কিছু নিতে দাও। ঠোঁটের বাঁকে লাজুক হাসি এঁটে রেখে বসে থাকে শ্রাবণ। হাঁটু ভেঙে বসে হাঁটুতে এক পা তুলে নেয় ইফতেখার। তাতেই অস্বস্তি বড্ড রকমের বেড়ে আসে তার। সরিয়ে নিতে চেয়েও পারে না, নিশ্চুপ অস্বস্তি যাপন করে। এক পায়ে নুপুর পরিয়ে অন্য পা তুলে নেয় ইফতেখার। কোমল পায়ের মসৃণতা ও নুপুরের সৌন্দর্য তার দৃষ্টি আকর্ষণ করে নেয় নিমেষে। ফুটফুটে গায়ের রঙও দৃষ্টি আকর্ষণের অন্যতম কারণ। প্রিয় পাত্রীর মোহে যেন নতুনভাবে পড়ে যায় সে। নুপুরখানা জড়িয়ে দিয়েই পাটা আরো উপরে তুলে এনে চুম্বন করে তাতে। শ্রাবণ অপ্রত্যাশিতভাবে কেঁপে ওঠে মুহূর্তে। জোরপূর্বক পা টেনে নিয়ে হুট করেই দাঁড়িয়ে যায়। মুখের লজ্জা কিংবা হাসিভাব একদম উধাও, যেন অপ্রত্যাশিত একরকম বিরক্তি এসে গেছে মুখাবয়বে। কিঞ্চিত আশ্চর্য হয় ইফতেখার। উঠে দাঁড়াতে দাঁড়াতে দ্বিধাগ্রস্ত গলায় বলে, নিজ প্রতিক্রিয়ার উপর নিজেই যেন একটু বিব্রত হয়ে ওঠে শ্রাবণ। মন ও মুখাবয়বের অস্থিরতা কাটানোর চেষ্টা করে পুনরায় লাজুক ভাবটা ধারণ করতে চায়। ইতস্তত গলায় বলে, এসব কি করছেন?
ইফতেখার স্বস্তিকর পলক ফেলে মুচকি হেসে মাথা টেনে নেয় নিচের দিকে। কপালে চুম্বন করলে চোখ বুজে তার সাদরে অনুভব করে নেয় শ্রাবণ। ইফতেখার পরপরই বলে, আমার স্পর্শ কপাল দখল করতে পারলে পা কেন পারবে না? তবুও কেমন দেখায় না? তুমি সর্বাঙ্গে আমার কাছে সম্মানের। কথাটা কেমন হৃদয় গহীনে বিঁধে যায় শ্রাবণে। বিদ্ধ প্রতিক্রিয়া ভেসে উঠতে চায় চোখের কোটরে, দৃষ্টি উঠাতে চায় না সেই সংশয়ে। এমতো অবস্থায় একা থাকার বড্ড প্রয়োজন মনে করে। চোখের কোটর ভিজে ওঠার আগে নিজেকে একা করে তুলতে চায়। দৃষ্টি না তুলেই লাজুক হাসির সাথে কথার পরপরই তাকে ঠেলে দেয় বাইরের দিকে। যান, গোসল করে আসুন, কটা বাজে খেয়াল আছে? লজ্জা পেয়েছে ভেবে ধাক্কার বেগে হেসে চলে যায় ইফতেখার। সাথে সাথেই চোখের পাতা টিপে ধরে রাখে শ্রাবণ। এক ফোঁটা অশ্রু বাইরে গড়াতে না দেওয়ার চেষ্টা তার। সম্মান ভরসা যদি ক্ষুণ্ণ হয়ে আসে, এই ব্যথা না প্রাণে না চোখে সয়ে নিতে পারে ভাবতে গেলেই। এই তো চেয়ারম্যান বাবার নাম জিজ্ঞেস করার পরে শতরঞ্জিত কত কিছু ভাবতে শুরু করে দিয়েছিল ইতোমধ্যে। ইফতেখারের স্পর্শ অপ্রত্যাশিত বিরক্তিকরভাবে ঝেঁকে ধরেছিল সেই ভাবনার পরিক্রমায়। দুপুরের ঘুম আর হলো না শ্রাবণের। ইচ্ছাকৃতই ত্যাগ করেছে ঘুমের চিন্তা ভাবনা। ইফতেখার গোসল করে এলে দুপুরে খাবার দিল, নিজেও খেতে বসেছে তার সাথেই, তাদের দুই ভাইয়ের ঘরে। ওদিকে পরিব্যস্ত উঠোনে চেয়ার পাটি বিছিয়ে দিতে মানুষজন আসতে শুরু করেছে চেয়ারম্যান বাড়ি। বিচার বসবে খায়ের আর লোকমান দুই ভাইয়ের পরিবারের। শ্রাবণ একটু বাইরে দেখে উকি দিয়ে পরক্ষণে খেতে খেতে ইফতেখারকে জিজ্ঞেস করে, সকাল থেকে দুপুর পর্যন্ত কোথায় ছিলেন? বাজারেই ছিলাম। কি করছিলেন? কেন? এমনি ইচ্ছে হয় মাঝে মাঝে একটু গোয়েন্দা গিন্নি হতে। ওই যে কাজ শেষে ঘরে ফিরলে স্ত্রী যেমন কৈফিয়ত চায় না, তেমনই। বলেই হেসে ওঠে শ্রাবণ। ইফতেখারও মৃদু হাসে, পানি পান করে গ্লাস খালি করে বলে, ক্লাবে এমনি বসছিলাম কতক্ষণ, তারপর তোমার নুপুর নিয়ে বাড়ি ফিরলাম। ইস, কি অবসর দিনকাল। সময়টাকে কাজে লাগানো যায় কোনোভাবে? ইচ্ছে করে না চাকরি বাকরি করতে? প্রয়োজন দেখি না। আসলেই দেখেন না, নুপুর ঠিক করতে কত টাকা নিল? 200। টাকা কোথা থেকে খরচ করেছেন? এমন জিজ্ঞাসায় প্লেট থেকে দৃষ্টি উঠিয়ে শ্রাবণের দিকে তাকিয়ে জবাব দেয়, কোত্থেকে আবার? আমার থেকে। খালি গ্লাসে পানি ঢেলে পূর্ণ করতে করতে শ্রাবণ বলে, সেটাই তো কথা। আপনার টাকাটা এসছে কোথা থেকে? নিশ্চয়ই আব্বার কাছ থেকে। তো আর কোত্থেকে? কথার সাথে মৃদু হাসির চেষ্টা করে পুনরায় প্লেটে মনোযোগ দেয় ইফতেখার। শ্রাবণও নিজ মুখে সেটুকু সামান্য হাসি এঁটে রেখে বলে, নিজে কিছু করেন না কেন? কি করব? সাধ্যে সামর্থ্যে সততায় যা করা সম্ভব হয় তাই করবেন। তবুও তো কিছু করার একান্তই দরকার আছে আপনার। ভেবে দেখুন, 200 টাকার প্রয়োজন হলেও বাবার কাছে থেকে নেবেন, 10 টাকার প্রয়োজন হলেও বাবার কাছ থেকেই নেবেন, আবার লাখ টাকার প্রয়োজন হলেও তাই করবেন। কিন্তু আপনার নিজের ইনকামটা তবে কোথায় রয়ে গেল? বড় কি এখনো হননি? আব্বা চেয়ারম্যান পদ আর কতদিন? এরপর কি সেই আসনটায় আপনি বসবেন? কথার মর্মার্থ বুঝতে ভুরুর কোণ সূক্ষ্ম হয়ে আসে। মনোযোগ দেয় সে শ্রাবণের মুখে। শ্রাবণ জিজ্ঞাসূচক দৃষ্টিতে তাকিয়ে কিঞ্চিত থেমে আবার বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বসার সিদ্ধান্ত নিলেন, তাতেই কি সফল হয়ে গেলেন? পদ যে দখলে পাবেনি নিশ্চয়তা আছে কোনো? আচ্ছা পেলেনি, তারপর কয় বছর হবে তার স্থায়িত্বকাল? এলাকার মানুষ কি এতই বেকুব যে ধারাবাহিকভাবে আপনাদের পরিবারকেই চেয়ারম্যান আসনে বসতে দেবেন? এরপর রইল জমি জমা। আপনার বাবা তার মধ্যে কিছু আবাদযোগ্য রেখেছে টুকটাক, আর সেখান থেকে উঠে আসে। সব মিলে দিব্যি চলে যাচ্ছে দিনকাল। কিন্তু দিনের সাথে লোকমুখের গুঞ্জনও কিন্তু বাড়ছে। চেয়ারম্যান জনকল্যাণের টাকায় কিছু কল্যাণ করছে আর অগাধ ভোগ করে নিচ্ছে। এটা শুধু আমার কথা না, আপনাদের অজানাও না। তবে একটা দিক ভেবে দেখেন, কথা কিন্তু সত্য। হয়তো খেতাব থেকেই হচ্ছে। প্রাথমিকভাবে বাবা মায়ের কর্তব্য, সাথে সন্তানের দায়িত্ব কাঁধে নেয়া। একটা পর্যায়ে যখন সন্তান উপযুক্ত হয়ে ওঠে, তখন তাকে দিন বদলাতে হয়। বাবা মায়ের বোঝাটা নিজ কাঁধে নিয়ে নিতে হয়। বাবার আরো অনেক থাকুক, সমস্যা তো নেই। দেখতে হবে নিজেকে, আমি উপযুক্ত হয়েছি কিনা, আমি দায়িত্ব নিতে সক্ষম হয়েছি কিনা, আমি আসলে কি করছি। আমি তো আব্বার প্রায় সকল কাজের দেখাশোনা করছি, তবে এখানে একটা অংশকে আমার আয় হিসেবে গণ্য না। শ্রাবণ পলক ফেলে মৃদু হাসে, তারপর বলে, আচ্ছা আমি এখন একটা কথা জিজ্ঞেস করি আপনাকে।
এক কথায় উত্তর দেবেন। আপনি কি কাজ করেন? ইফতেখার নিরুত্তর তাকিয়ে থাকে তার দিকে। শ্রাবণের দুই চোখের রাশিতে রাশিতে দৃষ্টি বোলায়। ভালো আন্দাজ করতে পারছে শ্রাবণ কি বোঝাতে চাইছে, তাই কোনো রকম উত্তরই তার দেওয়া হলো না। শ্রাবণ মৃদু হেসে বলল, এক কথায় দেওয়ার মতো উত্তর নেই, তাই না? আমার কাছেও নেই এমন কোনো উত্তর যে আমার স্বামী কি করে। আপনার বাবা যদি আবার মাসে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ বেতন দিত, তবে হয়তো আপনি নিজের একটা পরিচয় সহজেই বের করে ফেলতে পারতেন যে আপনি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট বা ম্যানেজার। কিন্তু আপনার পরিচয়টা আপাতত ম্যানেজারের ছেলে পর্যন্তই সীমাবদ্ধ। এর বাইরে যদি একটা নির্দিষ্ট পরিচয় আপনার থাকতো, আপনি আমার কথাই তখন বলতেন না যে বাবার কাছে থেকেই টাকা নিয়েছেন। অবশ্যই বলতে পারতেন যে তা আপনার বেতনের টাকা। তবে আমায় বলুন, একটা পদ পাওয়ার যোগ্য কি আপনি? না। নিজ প্রয়োজন, আমার প্রয়োজন, যে কোনো টাকায় চাইতে হলে কৈফিয়ত দিয়ে আপনার আব্বার কাছে চেয়ে নিতে হবে আপনাকে। পিতা মাতার কাছে কৈফিয়ত দেওয়াটাকে আমি মন্দ বলছি না, কিন্তু একটা তহবিল যদি আপনার নিজস্ব হয়, অবশ্যই কিছু কিছু বিষয় কৈফিয়ত ছাড়াই খরচ করার সাহস আপনা আপনি আপনার মধ্যে সঞ্চার হতো। এই যেমন আপনার আব্বাকে খরচ করতে হলে কারো কাছে কৈফিয়ত দিতে হয় না। এখন স্ত্রী একটা কিছু লাগবে, সেটাও বাবাকে জানিয়ে যাওয়াটা কোনো ক্ষেত্রে ভবিষ্যতে আপনারও বিবেকে বাঁধতে পারে। তাছাড়া দেখেন, পিতা মাতাকে কিছু স্বেচ্ছায় উপহার দিতে চাইলে সেখানেও কৈফিয়ত দিয়ে আপনাকে টাকাটা হাতে পেতে হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম হয়ে দাঁড়ালো যে বাবার টাকাতেই বাবাকে উপহার দেয়া। এমন অনেক কারণেই পরিবারের প্রত্যেকটা কর্তারই নিজের অবস্থান তৈরি করার দরকার আছে। আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, একটা মানসম্মত চাকরি আপনি করতেই পারেন। চাকরি করলেই মানুষ ছোট হয়ে যাচ্ছে না। আপনার বাবা চেয়ারম্যানও কিন্তু কারো না কারোর অধীনস্থ কর্মচারী। তাছাড়া যদি চাকরি করতে ভালো না লাগে বা সুযোগ না থাকে, এই দেখাশোনার উপর নির্ভর না থেকে নিজ উদ্যোগে একটা ব্যবসায়ও গুছিয়ে নিতে পারেন পছন্দ অনুযায়ী। আপনার দিনগুলোর অনেকটা সময়ই অবসর যায়। নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অবসরটা কাজে লাগালে মন্দ হয় না, বরং ভালো কিছু হয়। শ্রাবণ যৌক্তিক কথা বললেও বিপরীতে কিছুই বলে না ইফতেখার। চাকরি কিংবা ব্যবসা বাণিজ্য নিয়ে ভাবেনি কখনো, এখনো ভাবতে চায় না। যেভাবে চলছে তা টিকিয়ে রাখার চেষ্টাটুকুই বাবা ছেলের প্রচেষ্টায় জড়িত। তাছাড়া এই বালুর মাঠের মতো জায়গা জমিতে প্রজেক্টের ব্যবস্থা করতে পারলে তাদের আয় এমনিতেও বেড়ে আসবে। কিছুই যে একদম করছে না তা তো না, আবার ভাবনা জুড়ে প্রতিকূল ব্যাপারটাও হোঁচট খায়। আসলেই তার কোনো কর্মজড়িত নাম নেই, এক কথায় বলার মতো নেই কোনো নির্ধারণযোগ্য সময়ের নির্দিষ্ট আয়। হাত দিয়ে উঠতে চায় ইফতেখার। এমন সময় শ্রাবণ বলে, আপনি চাকরি না করলে আমাকেও তো একটা সুযোগ করে দিতে পারেন। আমারও দিনক্ষণ অবসরেই যাচ্ছে। গামছায় হাত মুছতে মুছতে শ্রাবণের মুখে তাকিয়ে সে আপত্তিকরভাবে বলে, তোমারও চাকরির কোনোই প্রয়োজন দেখছি না, অবসর সংসারে লাগাও। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আমার প্রয়োজনটুকু আমি ঠিকই দেখতে পাই। এই যে দ্বিধাহীনভাবে আমি আপনার কাছেও আমার প্রয়োজনগুলো ব্যক্ত করতে পারি না। কিছু চাইতে হলেই চোখের সামনে আব্বার চেহারা ভাসে আপনার আগে। কেননা চাহিদা পূরণ করতে আপনাকে আব্বার সামনে দাঁড়াতে হবে কৈফিয়ত দিতে। আমি কোথায় কার সামনে দাঁড়ালাম সেটা তোমার দেখার বিষয় না। তোমার প্রয়োজন তুমি আমায় বলবে, সাধ্য থাকলে পূরণ করব, না থাকলে করব না। বলতে আর দ্বিধা কিসের? ধীর নিঃশ্বাস ফেলে শ্রাবণ বলে, দ্বিধাকে ডেকে আনতে হয় না, আপনা আপনি এসে যায়। তবে আমি মনে করি আমার চাকরির দরকার আছে। তুমি চাকরিতে এত মজা আছো কেন বুঝলাম না। অবসর থাকতে ভালো লাগে না? ঠোঁট প্রাঙ্গণে মৃদু হাসি ফোটায় শ্রাবণ। প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, অনেক প্রয়োজনই আছে। তার মধ্যে অন্যতম প্রয়োজন, আমি দেনা আছি একজনের কাছে। তার ঋণ পরিশোধ করার জন্য হলেও একটা ব্যবস্থা আমার করতে হবে। দায় নিয়ে মরলে চলবে? দেনা কেন আছো? আমি তো আর চেয়ারম্যান পরিবারে জন্মগ্রহণ করিনি। বাবার অর্থ করির প্রাচুর্যও পাইনি। নিজের ব্যবস্থা নিজেকে করে নিতে হয়েছে। যখন সাধ্যে না কুলায় মানুষ তো তখনই দেনায় পড়ে যায়। কথা যৌক্তিক, তাই সেদিক কথার ঢাল না বাড়িয়ে বলে, কার কাছে দেনা? আমাদের ওই দিকেরই একজন, চিনবেন না আপনি। কত টাকা? কেন, এটাও দিয়ে দেবেন? জ্ঞানী হয়েও এমন বোকার মতো কথা বলো। দেনা যদি থেকেই থাকো, মুক্তি যদি পেতেই হয়, তবে দিবে না কোনোভাবে? ঠিক এই জন্যই তো এতক্ষণ বললাম যে
আপনার নিজস্ব কোনো আয় থাকলে হয়তো আমার এইটুকু পরিমাণ দ্বিধাগ্রস্ত হতে হতো না। কত টাকা দেনা? হিসেব দেখে আসতে হবে। মানে? দেনার খাত আমার একটা না, তাই সঠিক হিসেব দেখা ব্যতীত কিছু বলাও যাবে না। প্লেট নিয়ে বেরিয়ে যায় শ্রাবণ। সন্ধিয়ান চোখে ইফতেখার তাকিয়ে থাকে তার যাওয়ার পানে। দুদিন পর পর টাকার প্রয়োজন দেখানোটা কোনোভাবেই কারো কাছে স্বাভাবিক মনে হবে না। আর তার দেনার হিসেব সে জানবে না, এটা কোনো কথা? সন্দেহাতীত ভাবনার সাথে সে উঠোনে বেরিয়ে আসে। বিচার কার্য শুরু হয় কিছুক্ষণের মধ্যেই। দুপক্ষের ঘটনা, কৈফাত, চাপা সবটা মিলেই বিকেলের এই সময়টা কোলাহলপূর্ণ করে রাখে চেয়ারম্যান বাড়ির পরিবেশ। শফিক ছেলেটাকে চাচা চাচির পায়ে পড়ে মাপ চাইতে হয়। দৈহিক আঘাতের কারণে জরিমানা ধার্য করা হয় লোকমানের উপর। 2 দিনের মধ্যে যে কোনোভাবে এই জরিমানা শোধ করতে হবে তাকে। পরবর্তীতে যদি চেয়ারম্যান কখনো শুনেছে তারা পুনরায় এমন হামলা করেছে, তবে তিনি নিজে আইনি পদক্ষেপ নেবেন হামলাকারীর বিরুদ্ধে। বিশেষভাবে সতর্কবার্তাটা শফিককে দিয়েছেন তিনি। এই বয়সের ছেলেপুলেরাই কথার আগে ক্রুব্ধ হাতে লাঠি তুলে এগিয়ে যায় রক্ত ছড়াতে। এমন কাজ তিনি দ্বিতীয়টি দেখতে চান না কখনো তার দ্বারা। চেয়ারম্যানের রায় মেম্বার ও মাতব্বরদের মনোপুত হয়। কেউ কারো পক্ষ নিয়ে কথা বলেনি এখানে। ঘটনার স্পষ্টতায় সিংহভাগ দোষে লোকমানের পরিবারই নজর উঠেছে। চেয়ারম্যানের এই বিচার কার্য শ্রাবণও দেখেছে পুরোটাই। ঘরের দরজা ঘেঁষে দাঁড়িয়ে থাকে। অবিচার করেননি তিনি, কাজে এই ঘটনার বিচারক হিসেবে প্রশংসনীয় তিনি শ্রাবণের দৃষ্টিতেও। তবে মুখে ফুটেছে তার তাচ্ছিলের হাসি। মনে মনে বলে, ভাই ভাইয়ের সালিশে উত্তম বিচার তো আপনি করে দিলেন চেয়ারম্যান সাহেব, কিন্তু আপনি যে অন্যায় করেছেন তার বিচার কি এই চেয়ারম্যান আফজাল হোসেন করতে পারবে? সন্ধ্যায় ইফতেখারের সাথে শ্রাবণ অর্পাও পরি বেরিয়েছে। তারা ফুচকা খাবে না, গরম চটপটি খেতে চায়। কথা বলতে বলতে বাজার ছুঁয়ে নিতেই সদস্য সংখ্যা বেড়ে যায়। বিপু যোগ দিয়েছে আরেক প্লেটের খরচ বাড়াতে, কিন্তু খরচ সে 1 প্লেটে বাড়ায়নি, বাড়িয়েছে 2 প্লেটের। 2 প্লেট চটপটি গপাগপ খেয়ে চলে গেছে। আবার খেতে খেতে দুষ্টমিও কম করেনি। মরিচের টুকরাগুলো বেছে বেছে সব ছুঁড়েছে অর্পা ও পরির প্লেটে। তাদের চেঁচামেচিতে বিরক্তিকর দৃষ্টিতে ইফতেখার তার দিকে তাকালেই গপাগপ খেয়ে উঠে চলে গেছে সে। শ্রাবণ আর ইফতেখার খেয়েছে ধীর তথা শান্ত গতিতে। চটপটি খাওয়ার পর আবার নিয়েছে ঝালমুড়ি। ঝালমুড়ি খেতে খেতে এগিয়েছে বালির মাঠের দিকে। সামনে কথা বলতে বলতে চলে পরি আর অর্পা। কিঞ্চিত দূরত্বে ধীর পায়ে পেছনে হাঁটে তারা দম্পতি। ইফতেখার ঝালমুড়ি নেয়নি, তাই শ্রাবণ বারবার তাকে নিজের প্যাকেট থেকে সেদে যাচ্ছে। বারবার সাজছি, নেন না, মজা হয়েছে খুব। খাও তুমি, আমি খাবো না তাই নেই। ভালোবেসে দিচ্ছি তো, খাওয়া অত্যাবশ্যকীয় তাই। ফিসফিস করে মুখ টিপে হাসে শ্রাবণ। তার দুষ্টমিতে একগাল হেসে ইফতেখার 1 চিমটি পরিমাণ নিয়ে মুখে দিল, যেন ঝালমুড়ি নয়, ভালোবাসাটুকুই শুধু মাত্র গ্রহণ করলো। বালির মাঠে পা রাখতেই ফোন বেজে উঠে ইফতেখারের। বন্ধু কল করেছে, আজ রাতে কোথাও ঘুরতে যাওয়ার প্রস্তাব করেছে। তারা প্ল্যান করছে 2 দিন যাবতই। ইফতেখার আগেও একবার নিষেধ করেছে, এখনও করে দিল। বন্ধু তার নিষেধের প্রেক্ষিতে মন্তব্য রাখে, দূর বেটা, বউ পেয়ে সব ভুলে গেছিস। শ্রাবণ কাছে থাকায় সবই শুনেছে তাদের কথা। ইফতেখার ফোন রাখতেই জিজ্ঞেস করে, কি ভুলে গেছেন বললো বউ পেয়ে? মৃদু হেসে ফোন পকেটে রেখে সে জবাব দেয়, এই ঘোরাঘুরি আর আড্ডা। আড্ডা তো এখনো দেন, প্রতিনিয়তই দেন। আজও না ক্লাবে ছিলেন। এই আড্ডা না, দূরে ঘোরাফেরার আড্ডা। আগে খুব ঘোরাঘুরি করতেন? অনেক। এখন কি আমি নিষেধ করেছি? আমি কি বলেছি নাকি যে তুমি না করেছো? বলেননি, কিন্তু তারা তো বলে দিল। কোথায় আছে? খাগড়াছড়ি। এত দূর? কয়দিনের জন্য? 3 দিন। আপনি গেলেন না কেন? এমনি, ঘরে বাইরে কাজকর্ম করতে হয়, দেখতে হয়। সেই চাপে ঘোরাঘুরিও তেমন ভালো লাগে না আগের মতো। আপনি আমার জন্যই যাননি। কথা বলে মৃদু শব্দ থেকে খিলখিলিয়ে হেসে ওঠে শ্রাবণ। পরক্ষণে বলে, ভালো করেছেন যাননি। আমি জানলে ঠিকই আরো আগেই নিষেধ করে দিতাম। বউ রেখে একা একা কেন ঘুরবেন? আপনার নামে অনেক নালিশ কিন্তু আমার কাছে জমা আছে এমনিতেই। কিসের নালিশ? বিয়ের আগের নালিশ। তাতে অবশ্য আমার কোনো আক্ষেপ নেই। আগে যেমনই থাকেন না কেন, এখন কেমন আছেন সেটাই আমার দেখার বিষয়। কেমন ছিলাম? জানেন না কেমন ছিলেন? তুমি কি জানো সেটা বলো। প্রায় রাতের বেলা ঘুরতে বেরিয়ে পড়তেন, আর বাসায় ফিরতেন না। হয় দূরে কোথাও, না হয় বন্ধু বান্ধবের বাড়ি অবস্থান করতেন। মিথ্যে বললাম? মুখাবয়াবে চাপা হাসি রেখে ইফতেখার জানতে চায়, কে বলেছে এসব? যেই বলুক, কথা তো সত্য। এই যে আজ শফিক নামক লোকটার বিচার হলো, এইরকম গায়ে হাত তোলার রেকর্ড আপনারও আছে আমি জানি। তবে
যাই হোক, আমি আপনাকে এমন কিছু করতে দেখিনি, আর তাতেই বড় সন্তুষ্ট। ও হ্যাঁ, আপনি আব্বার সাথে রাগ করে একবার 2 সপ্তাহ পর্যন্ত বাড়ির বাইরে কাটিয়েছেন, এটাও আমি জানি। এই ব্যাপারটা খুবই বাজে। কোনো একটা বিষয়কে কেন্দ্র করে ঘর কেন ছেড়ে দেবেন? সব সময় যে সকল চাওয়া বাবা মা পূরণ করবে এমনটা নাও হতে পারে। অবশ্যই মানুষ তার সাধ্য সিদ্ধির বাইরে চলতে পারে না। সন্তানদের জন্য যেটা যোগ্য মনে করবেন সেটাই তারা করে থাকবেন। আমি এমন কিছুও চাইও না যা সাধ্যের বাইরে থাকে, আর রাগারাগি চাওয়া পাওয়া নিয়ে হয়নি। তবে বাড়ি কেন ছেড়েছিলেন? ওই একবার পরীক্ষা না দিয়ে ঘোরাঘুরি করছিলাম বলেই শিক্ষক বিচার দিয়েছিল। আব্বা বাড়ি এসে বকাঝকা করেছিলেন। তাতেই এত বড় পদক্ষেপ? এমন বকা তো জীবনে কতই খেয়েছি। তিনি বলেছিলেন অযথা টাকা কোনো দিক ফেলবেন না, পড়াশোনা না করলে কিসের টাকা খরচাচ্ছে অযথা। রাস্তাঘাটে বিচার আচার ওনার ভালো লাগে না, আর তাই মানুষ হলে যেন হই, নয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে। তো গেলাম। শ্রাবণ চোখের আঙিনা বিস্ময়ভূত করে বলে, ভালোই তো জিদ্দি আপনি, তারপরেও মানুষ হবেন না পণ করেছেন। মানুষ হলে বাইরেও যাওয়া যায়, মানুষ ঘরেও থাকে। আমার কথা ছিল একটাই, তিনি শাসন করেছেন ভালো কথা, চলে যাওয়ার কথা কেন বলতে গেলেন? আজব কাণ্ডের উপর হাসে শ্রাবণ, জিজ্ঞেস করে, বিয়ে করে যে বউ নিয়ে বাড়ি ফিরেছিলেন তখন যদি বলতো চলে যেতে, তবেও কি যেতেন? এজন্য হয়তো বলেইনি তেমন কিছু। আম্মা তো বলেছিল। আম্মা বললেও তখন গায়ে লাগেনি, দোষ তো আমার ছিল। তাছাড়া তোমার কদর তো আম্মাই করলো, তাই গেলাম না কোথাও। মজার কাণ্ডে হাসে শ্রাবণ। পরি আর অর্পা ওদিকে খালি পেয়ে বাড়িতে দৌড়াদৌড়ি শুরু করেছে। শ্রাবণ তাদের দিকে মনোযোগ দেয়, জুতা খুলে হাতে নিয়ে সেও খালি পায়ে হাঁটে। কিছুটা সময় এখানে কাটিয়ে তাদেরকে বাড়ি নিয়ে আসে ইফতেখার। অর্পা চাইছিল আরও কিছুক্ষণ থাকুক, ইফতেখার আজ আর সময় দিল না। অন্য কোনো দিন আবার নিয়ে আসবে বলল। বাড়ি ফিরতেই রাস্তা থেকে পাল্লাযুক্ত দৌড় দেয় পরি আর অর্পা। ঘরের দিকে যেতে যেতে শ্রাবণ নিরিবিলিতে ইফতেখারকে বলল, কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, সকালে যাব বাজারে। কি কিনবে বললেন এখন? বাজার থেকেই তো এলে। একে তো বেশি টাকা নিয়েছিলেন কিনা জানি না, অন্যথায় সাথে তারা ছিল বিধায় বলিনি। পার্সোনাল কিছু। বলো, আমি নিয়ে আসি। আপনি কিনতে পারবেন মেয়েদের জিনিস, আমাকেই যেতে হবে। একান্তই ব্যক্তিগত কিছু হবে ভেবে দ্বিতীয়বার জিজ্ঞেস করলো না ইফতেখার। পকেট থেকে খুচরা মিলিয়ে 500 টাকা দিয়ে দিল শ্রাবণের হাতে। শ্রাবণ ঘরে গেলেও সে গিয়েছে মোটরসাইকেলের কাছে। পিছু ফিরে তাকে মোটরসাইকেলে বসতে দেখে বারান্দায় থেকে শ্রাবণ জিজ্ঞেস করে, মোটরসাইকেলে কোথায় যাচ্ছেন? আসছি এদিকেই। বন্ধুদের সাথে চলে যাচ্ছেন না তো আবার? আরে না, ঘরে যাও, পেট্রোল নিতে হবে, কাল কাজ আছে, সময় হবে না আবার। টাকাও তো নিলেন না। আমি আরো টাকা পাই তার কাছে। মোটরসাইকেলে চলে গেল ইফতেখার। পরবর্তী সকালে 8 ঘন্টা যাবৎ বাবার কাছে বসে খাতা কলমে তালিকা করল ঘরের প্রয়োজনীয় স্যানিটারির। সাথে ছিলেন ওয়ালিং মিস্ত্রি। কি কি আনতে হবে তিনি বলছেন আর ইফতেখার লিখে নিচ্ছে। তালিকা করা শেষ হতেই বাবার কাছ থেকে টাকা বুঝে নেয়। এরপর নাস্তা করে তৈরি হয় বেরিয়ে যাওয়ার জন্য। শ্রাবণও নাস্তা করে বেরিয়েছে এ সময়। ইফতেখার মোটরসাইকেলে চড়ে শ্রাবণকে বাজারে নামিয়ে দিয়ে গেল তার প্রয়োজনীয় জিনিস কিনতে। ব্যক্তিগত কেনাকাটা বলতে শ্রাবণ কিনেছে নিজের জন্য একটা টুথব্রাশ। তার ব্রাশটা গতকাল বাথরুমে রেখে চলে এসেছিল ভুলে। কিছুক্ষণ পরে গিয়েই দেখেছে তেলাপোকা কেটে দিয়েছে একটা অংশ। ঘিন মনোভাবের কারণে সেইটা আর ব্যবহার করতে পারবে না, তা একটা নতুন কিনে নিল। এই ছিল তার কেনাকাটা। তবে বাড়ি ফিরেনি শ্রাবণ। এইটুকু কেনাকাটাতে 500 টাকাও খরচ হয়নি। বাকিটা খরচ করতে চলে গেছে বহুদূরে আপন নিরে। এই দূরযাত্রার কারণেই মূলত 500 টাকা চেয়ে নেওয়া। ইফতেখার বাড়ি না থাকায় তার আরও বেশি সুবিধা। স্বপ্ননিকেতন তার এক আপন নির। এখানে সে কাজ করত একটা সময়। প্রায় 5 বছর টানা কাজ করে গেছে। দেখাশোনা করত কত বৃদ্ধ বাবা মাকে। কারো অবস্থার মায়ায় পড়ে অতি আপন মনে করে খেয়াল রাখত এক একজনের। কিছু অসহায় মানুষ কুড়িয়ে এনে আশ্রিত করত। কেউ বা কে বা পরিবারের নিকট ফিরিয়ে দিত পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদের অন্ধ চোখের পর্দা খুলে দিয়ে। কেউ বা এখানে থেকেও পরিবারের সদস্যদের সহযোগিতা পাচ্ছে। কেউ বা ভুবনে একা হয়ে স্বেচ্ছায় যোগ দিচ্ছে শেষ বয়সের সময়টা সুন্দর রাখার জন্য। বিনিময়ে এই নিকেতনে দান করে দিচ্ছে নিজের অর্থ সম্পদ। কিছু সরকারি, কিছু বেসরকারি আর কিছু জনসাধারণের সহায়তায় বেশ ভালো চলে যাচ্ছে এই বৃদ্ধাশ্রমে আশ্রিত ঝরে পড়া ফুলগুলোর। শ্রাবণ যখনই এখানে আসে এক নতুন ভুবনের দেখা পায়, এক নতুন পরিবার পায়, প্রশান্তির ছোঁয়া পায় মনে। এই আশ্রমে তার স্মৃতি ও স্বপ্ন জড়িত আছে। এই আশ্রম তাকে পরিবার দিয়েছে। এখানে চাকরি বলা যায় তাকে আহারও দিয়েছে।
একসময় দিনভর এই আশ্রমের হয়ে কাজ করা, সন্ধ্যায় টিউশনি আর তারপর কিছুটা সময় সেলাই কাজে লিপ্ত থাকা তার দৈনন্দিন কাজকর্ম তালিকা ছিল। সময়ের কাজ সময়ে সম্পন্ন করে যেত অক্লান্তভাবে। স্নাতকের সময়টা এমন ছিল যে বিছানায় বসলেই সবসময় কাছে বই থাকতো, কর্মস্থলে গেলেও বই থাকতো কাঁধের ব্যাগটায়। যখনই সময় পেত প্রাতিষ্ঠানিক পাঠ সম্পন্ন করে নেওয়ার চেষ্টা করত পরীক্ষার অংশগ্রহণের জন্য। পরীক্ষার দিনগুলো কর্মস্থলে ছুটিতে থাকতো। এত চাপের দিন এখন কেবলই অবসর যাচ্ছে স্বামীর ঘরে। ভাবতেই এক নিঃশ্বাস পড়ে এই আশ্রমের সীমানায় আশেপাশে তাকিয়ে ঝরে পড়া সুখী ফুলেদের দেখতে দেখতে ভেতরে এগিয়েছে শ্রাবণ। দেখা হয় সহকর্মী শিখার সাথে। আরে শ্রাবণ যে, কল করলাম আর চলে এলে? আমার অসুখ আর আমি আসবো না। কেমন আছেন তিনি? সকালে দেখলাম জ্বর একটু কমেছে, গত 2 দিন অনেক ছিল, ভয় পাইছিলাম কোনো রকম পরিবর্তন হচ্ছে না বলে। চলো দেখা করি। বাকিরা কেমন আছে? সবুর কাকানা মারা গেলেন গত দুপুরে। ব্যথিত হলো শ্রাবণ। ইন্নান ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। দীর্ঘ অসুস্থ যাত্রার মুক্তি। ওনার দাফন? পরিবার নিয়ে গেছে লাশ, পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে। পারিবারিক কবরস্থানে জায়গা হলো, অথচ জীবিত দেহটার জায়গা পরিবারে হলো না। আফসোস হয় জানো তো। অর্থ করি থাকতেও মানুষ দেখভালের জন্য একটা লোক ঘরে রাখতে পারে না। তাচ্ছিল্যকর হাসি দুজনের ঠোঁটের কোণেই ঠাঁই নাই। শ্রাবণ চলতে চলতে জিজ্ঞেস করে, ম্যাম প্রতিদিনই আসেন? স্যার তো একজন দেশের বাইরেই আছেন, আর একজন আসেন সপ্তাহে 2-3 বার। ম্যাম তো তোমার কথা জিজ্ঞেস করে, বিকেলে আসবেন, দেখা করে যেও। স্যার, ম্যাম কি প্রতিদিনই আসেন? আমি তো এতক্ষণ থাকবো না। সপ্তাহ 2 আগে কথা হয়েছিল ম্যামের সাথে ফোন কলে। চলতে চলতে আম্মার নিকট হাজির হয় শ্রাবণ। কাঁথা জড়ো করে গুটিসুটি মেরে শুয়ে আছেন ফাতিহা। শ্রাবণ কপালে হাত দিয়ে খালি হাতে জ্বর মাপে। এখনো অনেকটা জ্বরই আছে শরীরে। কোমল হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকায় ফাতিহা শ্রাবণকে দেখে ভেজা চোখে। শ্রাবণ ঠোঁটের সৌজন্যতার হাসি এঁটে জিজ্ঞেস করে, কেমন আছেন আম্মা? যার কেউ নাই, হ্যাঁ, আর কেমন থাকে রে মা? এমনটা কেন বলছেন যে আমি আছি না? তোরেও আমি কাছে পাই না, তুইও গেছো দূরে। আমি গেলেও তো আপনার কাছে কতজনকে রেখে গেছি, তারা না আপনার আপনজন? তাদের সাথে মিশতেও তো আপনাকে ভালো থাকতে হবে। তোগো সাইরাও শিগগির সইলা যামো মনে হয়। কান্নায় ভেঙে পড়েন ফাতিহা। শ্রাবণের চোখও শ্রাবণ ধারা বইতে সময় নেয় না। ঠোঁট কামড়ে শক্ত রাখার চেষ্টা করে নিজেকে। পাশে বসে থেকে ফাতিহা চোখের ধারা মুছে দিয়ে বলে, এসব বলতে নেই। আল্লাহ আমার আম্মাকে হায়াতে বরকত ও সুস্থতা দান করুক। আপনি চলে গেলে আমি কাকে দেখতে ছুটে আসবো এখানে? তুই ভালোই আছোস? জি, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। জোরপূর্বক পাউরুটি আর আঙুর খাইয়ে যায় শ্রাবণ নিজ হাতে। কিছুটা সময় কাটিয়ে আশেপাশের পরিচিতদের সাথেও দেখা করে। দুপুর শেষ হওয়ার আগেই বেরিয়ে আসে স্বপ্ননিকেতন থেকে। এক নীড় ছেড়ে চলে যায় অন্যতম আরেক আপন নীড়ে, যেখানে তার আপন সত্তার অবস্থান। সারাদিন বড় বাজারে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে বিকেলে বাড়ি ফিরেছে ইফতেখার। বড্ড ক্লান্ত বেশে ফিরেছে ঘরে। থমথমে চোখে ছেলেকে দেখে পারভিন। কিছু বলতে গিয়েও বলে না। ইফতেখার গোসল করে, খেতে বসে। এমনি মালামাল বহন করা স্পিড ভ্যানটা দুয়ারে আসে। শব্দ পেয়ে প্লেট হাতে বারান্দায় আসে সে। ভ্যান চালককে বলে, ঠিকঠাক এসেছেন তো? রাস্তায় আবার কিছু পড়ে টরে যায়নি তো? আরে না বাজান, বাইন্দা লইছি না, সব পড়বো কে? বলতে বলতে ভ্যানে বাধা রশি খুলতে থাকে। বকুল কাকা এগিয়ে এসে মালামাল নামাতে ব্যস্ত হয় ভ্যান চালকের সাথে। ইফতেখার চোখ বুলিয়ে নেয় যেমন করে তুলে দিয়ে এসেছিল সব ঠিকঠাক আছে কিনা। পুনরায় ঘরে ফিরতে গেলেই পরি আসে পশ্চিম দিক থেকে। ইফতেখারকে দেখে জিজ্ঞেস করে, ভাবিরা সাথে কইরা নিয়ে আইছেন ভাইজান? চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে থেমে যায় ইফতেখার। জিজ্ঞেস করে, কোত্থেকে নিয়ে আসবো? হেডা আপনি না জানেন, কই নিয়ে গেছেন আমি জানি। বকুল কাকার ডাকে তাকে ছোট ছোট জিনিসপত্রগুলো ঘরে নিয়ে আসতে। পরি চলে যায় সেখানে। ইফতেখার বুড়ো মাঝে চিন্তার রেশ রেখেই ঘরে আসে। বাড়ি এসে দেখতে না পেয়ে ভেবেছিল হয়তো পরির সাথেই এদিক ওদিক আছে, প্রয়োজন না থাকায় খুঁজেও নি। পরির কথায় ভাবনায় লিপ্ত হয়ে প্লেট নিয়ে পুনরায় বসে। মায়ের কাছে জিজ্ঞেস করে, শ্রাবণ বাড়ি নেই মা? তোর সাথে যে বের হইছে এরপর বাড়ি আইছে? আর আমি তো তাকে বাজারে নামিয়ে দিয়ে চলে গেছি, কিছু কিনবে বলেছিল। মায়ের থমথমে মুখের কারণ এতক্ষণে খেয়ালেও বুঝে আসে তার।
চুপ করে ভাত মুখে দেয়। পাশে বসে পারভিন বিড়বিড় করতেই থাকে। বাড়ির বউ এমন বাইরে ঘোরাফেরা করে বলে বিপরীতে কোনো কথা রাখে না ইফতেখার। ভাত খাওয়া শেষ করে টাকা হাতে বাইরে যায়। ভ্যান চালক মালামাল নামিয়ে দাঁড়িয়ে আছে ভাড়ার জন্য। ভাড়া দিয়ে তাকে বিদায় করে আগে পরক্ষণে ফোন হাতে তুলে কল করে শ্রাবণের নম্বরে। ফোন বন্ধ। হতাশা এবং বিরক্তি দুই প্রতিক্রিয়ায় আক্রমণ করে ইফতেখারকে। কয়েকবার কল করেছে ইফতেখার, লাইনে পায়নি শ্রাবণকে। ফোন বন্ধই দেখাচ্ছে বারবার। নিজের কাছেই কারণ তুলে ধরে, ফোনের সমস্যা বন্ধ থাকতেই পারে, কিন্তু দুশ্চিন্তা কি কমে আসে তাতে? যদি কোনো বিপদ হয়ে থাকে, এতটা সময় ধরে সে কোথায় আছে? একবার কি মজিদা কাকির কাছেই খোঁজ করে আসবে? দুদিন পর পরই ও বাড়ি গিয়ে এই বাড়ির বউয়ের খোঁজ করাটাই বা কেমন হবে? আরেকটু অপেক্ষা করতে চায় ইফতেখার, তবে খুব বেশি অপেক্ষায় তাকে রাখেনি শ্রাবণ। আজও মাগরিবের সময় বাড়ি পৌঁছাতে পেরেছে। দালানে থেকে তাকে দেখে দ্রুত পায়ে ঘরের দিকে এগিয়ে আসে ইফতেখার। বারান্দায় পা দিতে না দিতেই পিছু জিজ্ঞেস করে, কোথায় ছিলে সারাদিন? পিছু ফিরে ক্লান্ত মুখে তাকে শ্রাবণ জবাব দেয়, একটু। সারাদিন পার করে এসে তুমি একটু বলছো? দুদিন পর পরই খালাম্মার কাছে তোমার কি? হ্যাঁ, বলে গেছো কারো কাছে? শ্রাবণের জবাব মৃদুস্বরে হলেও তার জিজ্ঞাসার গলা হয়েছে মোটামুটি উচ্চ। এতটা উঁচু গলায় এর আগে কখনোই কথা বলেনি শ্রাবণের সাথে। শ্রাবণ বুঝতে পারছে তার উপর রেগেছে জনাব, তাই দৃষ্টিটা তার থেকে নামিয়ে নিল মৌনতায়। জবাবের প্রত্যাশায় কিঞ্চিত বিরতি নিয়ে ইফতেখার একই গলায় আবার বলে, আর একদিনও তুমি বাড়ি থেকে বেরোবে না, কোনো প্রয়োজনেও না। নামিয়ে নেওয়া দৃষ্টি পুনরায় তুলে আনে শ্রাবণ। অপ্রত্যাশিত নিষেধাজ্ঞার কারণে সূক্ষ্ম একটা মুহূর্ত তাকিয়ে থাকে ইফতেখারের মুখে। চোখে চেহারায় বিরক্তির রগরগে অবস্থা তার। শ্রাবণ কোনো রকম কিছু না বলে মলিন মুখে চুপচাপ ঘরে চলে যায়। ইফতেখার হনহন পায়ে বাড়ির বাইরে চলে যায় রাগ নিরাময় করতে ও নামাজ আদায়ে মসজিদের কাতারে সামিল হতে। হাত মুখ ধুয়ে পরিচ্ছন্ন হয় শ্রাবণ। অজুটাও সেরে আসে নামাজের জন্য। পারভিনের সামনে পড়লেও পারভিন কিছুই বলেনি তাকে। ছেলে বলেছে তা শুনেছে, অতিরিক্ত বলার প্রয়োজন মনে করেনি। কটাক্ষ দৃষ্টিতে নিন্দা প্রকাশ করে গেল যেন শুধু। শ্রাবণ তার থেকেও চোখ সরিয়ে নিয়েছে হতাশিত নিঃশ্বাসের সাথে। হবেই না কেন, নীতি লঙ্ঘন যেহেতু করেছে, রাগ করার অধিকারও আছে তাদের। নামাজ আদায়ের পর চুপ করে বসে থাকে বিছানার এক কোণে। অর্পা পড়ছে। পরি বাইরে থেকে কাপড় চোপড় এনে গুছিয়ে রাখছে। তাদের কানেও এসেছে ইফতেখারের শাসনের কথা। পরি আর চোখে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, সংসার রাইখা এতক্ষণ বাইরে থাকে বেডি মানুষ, ভাইজানের রাগ তো হইবই। আমি আপনারে ওই বাড়ি গিয়া একবার খুঁজা আইছি, পাই নাই। শ্রাবণ তার দিকে এক পলক তাকিয়ে একই অবস্থায় বসে থাকে মলিনতা বসে। বাইরের মলিনতাটা উপস্থিতিদের নজরে পড়লেও ভেতরে ভিতরে প্রকৃত মলিন চিন্তিত রূপটা শুধুমাত্র শ্রাবণই প্রত্যক্ষতা করে যাচ্ছে। ক্লান্তও লাগছে শরীর, একটু ঘুমাতে পারলে হয়তো ভালো লাগতো, তবুও ঘুমায় না সে। এমনিতে সারাদিন ছিল না বাড়ি, এই সময়ে ঘুম না আরও বিরক্ত করে তোলে আশেপাশকে। এশার নামাজের পরে বাবা ও ছেলেরা একত্রে বাড়ি ফিরেছে। ইফতেখার এসে অর্পার ঘরের সামনে দিয়ে শ্রাবণকে দেখে যায়। মলিন মুখ নজরে পড়ে সুস্পষ্ট। তাই বলে সে যে ভুল কিছু করেছে এমনটা একদমই ভাবে না। মন মলিন হলেও শাসন করাটা যথার্থ জরুরি ছিল ইফতেখারের মতে। নিজের ঘরে চলে যায় চলতি পায়ে। বিপু চলে গেছে মায়ের কাছে ভাত চাইতে। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে সেও। আজ কান্তাকে পরীক্ষা দিতে যেতেও আসতে দেখেনি। কিছু হয়েছে কি না আবার, সে দুশ্চিন্তা ঘিরে রেখেছে তাকে। মোড়ায় বসে রান্নাঘরেই খাওয়া সারতে চায় সে। এদিকে একটু পরেই নিজের ঘর থেকে পরীকে ডাকে ইফতেখার। পরি হাজির হতেই জিজ্ঞেস করে, রান্না বান্না হয়েছে? রান্না বান্না তো সেই কখনই হইছে, আপনারা ভাত দিমু কিনা হেইডা কন। বিপু ভাইজান থালা পাইতা বৈশাও পড়ছে। তোর ভাবি ভাত খেয়েছে? না, কেউই খায় নাই। হোপ কইরা বৈশা রইছে আপার ঘরে। গিয়ে বল আমি ডাকছি। মানাইবেনি যখন কেল্লায় অযথা ঝাড়ি টাড়ি দিলেন। বেশি কথায় বিরক্ত দৃষ্টিতে তাকায় ইফতেখার। তাতেই পরি হনহন পায়ে যেতে ব্যস্ত হয়, বলে, যাইতাছি। পরির ডাকবার্তায় শ্রাবণ এসে হাজির হয় এই ঘরে। দরজার কাছে থেকেই জিজ্ঞেস করে, ডেকেছেন? মালামালের মেমো দেখায় বিরতি নিয়ে ঘাড় ঘুরিয়ে মলিন মুখের দিকে তাকায় ইফতেখার। তার দৃষ্টি এড়াতে নিজের দৃষ্টি সরিয়ে নিয়েছে শ্রাবণ। ইফতেখার জানে সেই এই মন খারাপের কারণ। পুনরায় কাজে মনোযোগ দিয়ে চলে। খেতে দাও। চুপচাপ চলে যায় শ্রাবণ। রান্নাঘরে বিপু খাচ্ছে। পারভিন চায়ের পানি বসাচ্ছে চুলায়। ঘুমানোর আগে এক কাপ চা খাবেন আফজাল হোসেন। শ্রাবণ এসে চুপচাপ ভাত নিয়ে গেল ইফতেখারের জন্য। ইফতেখার মেমো যত্নে তুলে রাখতে রাখতে জিজ্ঞেস করে, তোমার প্লেট কোথায়? আপনি খান। প্লেট নিয়ে আসো। আমি এখন খাবো না। কেন?
পিছু ফিরে মনোযোগে তাকায় ইফতেখার। শ্রাবণ এক পলক তাকে আবার দৃষ্টি নামিয়ে বলে, আব্বাকে খাবার দিব। পরি দিবে, প্লেট নিয়ে আসো। শ্রাবণ চুপচাপ চলে যায়। অল্প খাবার নিয়ে হাজির হয়েছে ইফতেখারের সামনে, চুপচাপ খেয়ে যাচ্ছে। প্রথম দিকে ইফতেখার চুপচাপ থাকলেও পরক্ষণে ধীরে সুস্থে বোঝাতে ব্যস্ত হয়। এমনিতে আমাদের সাথে ওবারের মিল নেই, তারপরও তুমি আসা যাওয়া করো অনবরত। মানলাম আত্মীয়, তাই যাও, যাওয়ারও তো একটা লিমিট আছে। সারা দিনের জন্য বসে থাকার তো কোনো মানে হয় না। এই মানের কোনো জবাব দেয় না শ্রাবণ। কানে কথা গেলেও খাওয়ায় এক পাক্ষিক মনোযোগ পেতে বসেছে সে। কোন খালাম্মার কাছে যে গেছে তা তো স্পষ্ট করেনি তাকে। ইফতেখার আরও বলে, মাও পছন্দ করে না এবারের বউ যখন তখন অকারণে কারণে বাইরে যাওয়াটা। প্রয়োজন হলে যাবে স্বাভাবিক, ফিরবেও তো তেমন সময় নিয়ে। বিকেলে বাড়ি এসেই শুনি সারাদিনে তোমার কোনো খোঁজ নেই, তোমার ফোন বন্ধ। কত টেনশন হচ্ছিল জানো, কম হলে 20টা কল করেছে এতক্ষণে, আর তুমি গিয়ে নিশ্চিন্তে বসে আছো তোমার খালাম্মার কাছে। কোনো রকম প্রতিক্রিয়া আসে না শ্রাবণের মুখে। ইফতেখারও কথা থামিয়ে খেতে থাকে। বেশি বললে না আরও মন খারাপ করে বসে। শ্রাবণ নিজের প্লেট নিয়ে চলে যায়। পুনরায় আসে ইফতেখারের প্লেট নিতে। চলে যাওয়ার সময় ইফতেখার বলে, মন খারাপ করো না, টেনশন হচ্ছিল তাই রেগে গেছি, এমন কাজ আরও করো না। প্রতিক্রিয়াহীন শ্রাবণ চলে গেছে। অর্পার ঘরে গিয়ে নিজের ব্যাগ থেকে কিছু নেয়। পুনরায় আসে এই ঘরে। ইফতেখার মশারি নিচ্ছে টানিয়ে ঘুমিয়ে পড়বে। শ্রাবণ এলেই ঘুরে দাঁড়ায়। প্যাকেটটা এগিয়ে দেয় শ্রাবণ। এটা আপনার জন্য কিনেছিলাম। কি এটা? বলতে বলতে হাতে নেয় ইফতেখার। প্যাকেট খুলে দেখে হাত ঘড়ি। ঠোঁট কার্নিশে হাসি এলিয়ে বলে, এটা আবার কিনতে গেলে কেন? এমনি পড়তেন, দেখে ভালো লাগলো তাই ভাবলাম কিনে নেই। তোমার জিনিস কিনেছো তুমি, টাকায় শর্ট পড়েনি? হয়ে গেছে, মিলেছিলে। শেষ বাক্যের আগেই ঢেকুর তুলতে তুলতে বিপু এসে হাজির হয়েছে ঘরে। ইফতেখারের হাতের প্যাকেট টেনে নিয়ে বলে, কি এটা? ঘড়ি? সুন্দরী তো। বলতে বলতে প্যাকেট ছাড়িয়ে নিজ হাতে পড়তে চায়। ভাবি গিফট করলো নাকি? বলে সারতে পারেনি। শ্রাবণ তার হাত থেকে হুট করে নিয়ে নিয়েছে। ইফতেখারের দিকে আর এক কদম এগিয়ে হাতে পরিয়ে দিতে দিতে বিপুকে বলে, যার বাড়ি সেই তো পরে দেখলো না, কেমন যে দেখায়। আপনার এত তাড়া কেন? বাপ রে, নিয়ে যায়নি তো আর, আপনাদেরটা তো আপনাদেরই আছে। কথা শুনে মুখে হাসি ফুটিয়ে তোলে শ্রাবণ। ইফতেখার তার হাতের দিকেও দেখে, মুখের হাসিটুকুও দেখে। একরাশ ভালো লাগে, মন ছেয়ে যায়। বিপু ব্যথিত ভনিতায় বিছানায় পা ঝুলিয়ে বসতে বসতে বলে, আমাকেও আপনার মনে রাখা দরকার ছিল। দেবর হিসেবে আমিও তো পাও না, তাই না? না হয় ঘটক হিসেবে একটা গিফট করতেন। শেষ বাক্যে নিঃশ্বাসে হাসির বেগ ভাসিয়ে তোলে শ্রাবণ। ইফতেখারের হাত ধরে রেখে তার দিকে ফিরে প্রত্যুত্তরে বলে, ইনশাল্লাহ দিব কখনো, যখন কিছু আয়ের ব্যবস্থা হবে। কারোর জন্য কিনতেই কার্পণ্য করব না তখন। আশায় আশায় বসে থাকলাম। আশার বাণী শুনিয়ে চিত হয়ে বিছানায় ঢলে পড়ে বিপু। শ্রাবণ ইফতেখারের চোখে তাকিয়ে বলে, ভালো লাগেনি? মৃদু হেসে ইফতেখার হাতের দিকে একবার তাকিয়ে চোখে চোখ রেখে প্রশংসা ব্যক্ত করে, সুন্দর হয়েছে, তোমার পছন্দ তোমার মতোই সুন্দর। আপনার মতো হতে পারে সুন্দর, আমি তো সুন্দরী। হাত ছেড়ে দিয়ে মৃদুস্বরে হাসতে হাসতে চলে যায় শ্রাবণ। ওদিকে শ্রাবণের কথায় হা হা করে হেসে উঠেছে বিপু। ইফতেখারও হেসেছে, তবে ঠোঁট প্রাঙ্গণেই তার শব্দহীন বিস্তৃত। পরবর্তী সকালেও বিপু বাজারে বসে থাকে কান্তার কলেজের সময় হলে। দেখা মিলেই না, দুশ্চিন্তা বাড়ে তার। তাদের বাড়ির সামনে রাস্তায় থেকেও একটু উকিঝুঁকি দেয় বাড়ির ভেতরে। উঠোনে শিরিনকে কাপড় চোপড় মেলে দিতে দেখা গেছে। কান্তার ছায়াও নজরে ধরা দেয়নি। বাড়ি এসে পরীকে পায় মিস্ত্রির সাথে কিছু নিয়ে তর্ক বিতর্কে। গেটের কাছাকাছি থেকেই থেমে সেদিকে ডাকে তাকে। পরী তর্ক থামিয়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ডাকেন কে? শুনে যা। হনহন পায়ে এগিয়ে এসে পড়ি। কি? একটু সত্তর কাকার বাড়ি যেত। আমি কারো বাড়ি টাড়ি যাইতে পারতাম না, পাও দুইটা আমার এমনিই ব্যথা করতেছে। বিপু 20 টাকার নোট হাতে ধরিয়ে দেয়। পা ব্যথা হইলে ওষুধ খাইস, এখন যা বলি তা কর। মুখের বিরক্তি কাটিয়ে পরী টাকা পেয়ে মুখ টিপে হাসে। মুঠোয় টাকা রেখে বলে, হের বাড়ি গিয়ে আমি কি করবো? চুপচাপ যাবি, কেউ জিজ্ঞেস করলে কিচ্ছু বলবি না। মানে আমি পাঠাইছি তা একদমই বলবি না, মানে এইভাবেই যাবি। এত মানে করতেছেন কে? গিয়া কি করতাম হেইডা কোন? গিয়ে দেখবি কান্তা বাড়ি আছে কিনা। থাকলে? এমনি দেখে আসবি বাড়ি আছে কিনা, আর কি ভালো আছে কিনা। কে? ভালো থাকুক আর না থাকুক হেইডা দেখে আমার কি কাজ? আমি কি ডাক্তার? তোর কাজ নাই, আমার আছে, শুধু দেখে চলে আসবি। কি হের খবর আপনার কি দরকার? দরকার আছে, যা বলছি তা কর, যা।
পরি আন্দাজ করতে পেরে গেটের দিকে না গিয়ে সাথে সাথে পা বাড়িয়েছে ঘরের দিকে। শুধু তাই নয়, দ্রুত পায়ে যেতে যেতে উঠোন থেকেই গলা ছেড়েছে। আম্মা গো! বিপু বিস্ময়ের চূড়ায়, ধরফড়িয়ে ওঠে বুকের ভেতর, শঙ্কিত গলায় ঝটপট কিছু ডাকে। এই পরি! কে শুনে কার কথা? পরির এখন পা নয়, আম্মাকে পাওয়ার মর্ম ব্যথা। এই কুলেও নৌকা ডুবিয়ে দিয়েছে পরি। তুরন্ত ছুটে এসে পারভিনের কাছে ফরফর করে বলে দিয়েছে বিপু তাকে কান্তার খবর আনতে বলেছে। কান্তার জন্য নাকি পাগল হয়ে যাচ্ছে। একটু হলেই তো আরেকটু গুছানো পরির কাজ। সম্পূর্ণ ব্যাপার বুঝে নিতেও পারভিনের হয় না কোনো সমস্যা। ব্যাস, এই দুপুরে মায়ের এক ফালি বকাতেই পেট ভরে গেছে বিপুর। চোখ গরম, মাথা গরম রেখে ইচ্ছে মতো ছেলেকে শাসালো পারভিন। রাগে যেন গা শিরশির করছে তার। এমনিতেই এক ছেলে বউ নিয়ে হাজির হয়েছে, বউয়ের প্রতি মমতা আনতে চেয়েও পেরে ওঠেনি। অন্য ছেলে এখন প্রেমের গীত শোনায়, তাও আবার অপছন্দের পরিবারের সম্পর্কে। শ্রাবণ কিছুটা দূরত্বে থেকে তাদেরকে শুনেও চুপ রইল। কাপড় চোপড় নিয়ে ধীর পায়ে চলে গেল গোসলে। আফজাল হোসেন জোহরের নামাজ পড়ে মেম্বার সাথে হাঁটতে হাঁটতে বাড়ি পর্যন্ত এগিয়ে এসেছেন। মেম্বার বিদায় নিয়ে চলে গেছে গেটের ওপার থেকেই। আফজাল হোসেন ঘরে এসে বসে পরীকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তোর আম্মা কই? কে কাকা? ভাত দিতে ক। বসেন, আমি আনতাছি। আম্মাই ডাব পারতাছে, বকুল কাকারে গাছে তুললা। অর্পার ঘরে থেকেই গলা শুনেছে শ্রাবণ। আধ ভেজা চুলে চিরুনি চালিয়ে যাচ্ছিল সে। মুস্কি হেসে চিরুনিটা রেখে মাথায় আঁচল তুলে বেরিয়ে আসে। রান্নাঘরে এসে দেখে পরি প্লেট ধুয়ে নিচ্ছে। জানালার ওপাশে দেখা যায় গোয়াল ঘরের কাছে পারভিন দাঁড়িয়ে ডাব পাড়িয়ে নিচ্ছে বকুল কাকাকে দিয়ে। শ্রাবণ পরীকে জিজ্ঞেস করে, কি করছো পরি? পরি ঘাড় ঘুরিয়ে পিছু ফিরে গাল ভরে হেসে বলে, আপনারে যা সুন্দর লাগতাছে ভাবি, বুঝাইতেই পারতাম না। কেল্লাই আপনি এত সুন্দর হইলেন। হয়েছে, এতবার বললে নজর লেগে যেতে পারে। লাগতেও পারে, কমন যায় না। তারপরও মনটা কয় খালি দেখতেই থাকে। বিয়ার দিনও আপনি এমনে বাড়ি আসেন নাই। তোমরা আনলে না আসতাম? জানাইলে তো ঠিকই যাইতাম, দৌড়াইয়া শাড়ি গয়না লইয়া। তো যাও, বিপু ভাইয়ের বউটা দৌড়ে দৌড়ে নিয়ে আসো। বলতে বলতে হাতে প্লেট টেনে নেয় শ্রাবণ। পরি বলে, আরে এটা কাকার প্লেট, ভাত দিতে কইল। আমি নিয়ে যাচ্ছি। যাইবেন তো যান, কিন্তু মাথা নষ্ট আমার একদম হয় নাই। ছোট ভাইজানের বউয়ের জন্য দৌড় দিতাম। শ্রাবণ নিজ হাতে খাবার গুছিয়ে নিতে নিতে বলে, কেন? কে আবার? আম্মাই যাইবো কান্তা বানুরে আনতে। মাথা নষ্ট। মাথা কেন এত নষ্ট তোমাদের? কান্তা কি খারাপ? ভালা খারাপ বুঝি না, তবে এই বাড়ি ওই বাড়ির সম্পর্ক দাও আর কুমড়া। শ্রাবণ মৃদু হেসে বলে, দা আর কুড়ালের সম্পর্ক কিন্তু সবসময় শত্রুতুল্য হয় না। অন্যদিকে ভাবলে বন্ধুসুলভ কিছুই দেখতে পাবে। কুড়াল তো আর গিলে নেওয়া যায় না, গিলতে গেলে দায়ের প্রয়োজন ঠিকই অনুভব করতে হবে। তা যাই কর না কে, চেয়ারম্যানরা তাগো প্রয়োজন হইতে পারে। ভাবি চেয়ারম্যানের কিন্তু তাগরে প্রয়োজন নাই। ওই মনে করেন চেয়ারম্যানই দাও। কুমড়া কাটতে না গেলেও তার সমস্যা নাই, বরং কুমড়াই উল্টো পয়সা যাইব। কাটাকাটি না করলে দায়ও মরিচা ধরে যাবে রে পাগলি। তাই বড়াই করাটা দুই পক্ষেরই মন্দ ডেকে আনবে। সেজন্য উভয়ে একটু ছাড় দিয়ে চলা উচিত। জানি না এত কথা, যার যারটা হ্যাই হ্যাই বুঝুক। আমি এইসব ঝামেলা টামেলাতে নাই। এই বাড়ি কাজকাম কইরা আমার বেলা ফুরায়। অন্যের পক্ষ লইতে গিয়া নিজের বুড়া করার দরকার নাই। মৃদু হাসে শ্রাবণ। খাবার নিয়ে বেরিয়ে যেতে যেতে বলে যায় পরীকে গোসল করতে নিতে। অযথা ঘুরে ফিরে গোসলে দেরি করার দরকারও নেই। আফজাল হোসেন দুই হাতের আঙুল জড়ো করে চেয়ারে বসে আছেন। ভাবছিলেন বাজারের আয়ত্ত নিয়ে। কিছু জায়গা ছেড়ে দিলে তার প্রজেক্ট করাটা সংকীর্ণ হয়ে আসবে, আয়ও কমে যাবে। অন্যদিকে বাজার বড় না করলেও সমস্যা, ছাড়বে কি ছাড়বে না দ্বিধায় আছেন। জনকল্যাণের জনপ্রিয়তাও তো তার ধরে রাখতে হবে। এমনি ধ্যানভগ্ন হয়ে আসে তার। লাল বেনারসিতে ঘরটা পুরো লালাভ বর্ণের হয়ে ওঠে শ্রাবণের উপস্থিতিতে। বাইরের কড়া রোদের আলো ঘরকে কড়াভাবেই আলোকিত করে রেখেছিল। সেই আলো লালের স্পর্শ পেতেই যেন নিজের সোনালি রংটাই পরিবর্তন নিয়ে এলো। আফজাল হোসেন চোখ তুলে তাকাতেই ঘোমটা মাথায় শ্রাবণ মুস্কি হেসে সালাম দেয়। আফজাল হোসেন সালামের জবাব দিয়ে তার বেশভূষায় তাকায়। কোনো আয়োজনবিহীন বেনারসির ব্যবহার যেন ততটাও স্বাভাবিক নয়। শখের দিকে তাকালে বলা যায় অতি আহ্লাদ। তার মেয়েটাও তো এক আহ্লাদি, এ বুঝি ভিন্ন এক আহ্লাদি তার ঘরের। শ্রাবণের হাতে থালাবাটি থাকায় নিজেই ছোট টুলটার সামনে এগিয়ে আনেন আফজাল হোসেন।
তাতে থালাবাটি রেখে শ্রাবণ পানি আনতে চলে যায় খালি জগ নিয়ে। আফজাল হোসেন এবার পেছন থেকে মনোযোগ তাকান তার যাওয়ার দিকে। বেনারসি যেন তার চোখে আটকে গেল। শ্রাবণ আবার ফিরতেই তিনি কাছ থেকে লক্ষ্য করে গম্ভীর হয়ে ওঠেন মুহূর্তেই। এটা একদম নতুন শাড়ি নয়, যত্নে রাখা বহুদিনের পুরানো শাড়ি। এর রঙেই তা প্রকাশ করে দেয় সুস্পষ্টভাবে। কাপড় চোপড় নতুন অবস্থায় খুব বেশি দিন তুলে রাখলেও রংটা আর ঝকঝকে থাকে না, একটু মলিন ভাব চড়ে আসে তাতে। গম্ভীর মুখে আফজাল হোসেন স্থির তাকিয়ে থাকে নিচের কুচিতলা পাড়ের দিকে। শ্রাবণ গ্লাসে পানি ঢেলে দিয়ে তার স্থির চোখকে লক্ষ্য করে ঠোঁটের কোণে হাসি রেখে বলে, আব্বা খাচ্ছেন না কেন? দীর্ঘদিতে চোখ উঠিয়ে তার মুখে তাকায় আফজাল হোসেন। শ্রাবণ হাসি মুখে বলে যায়, আপনি খান, কিছু লাগলে ডাকবেন, আমি পাশের ঘরেই আছি। শ্রাবণ চলে গেলে গম্ভীর মুখে হাত দিয়ে ভাত স্পর্শ করেন তিনি। খাওয়া চলতে থাকলেও মনোযোগ উড়ে গেছে কোনো বিবর্ণ কালের ডাকে। হন্যে হয়ে ছুটেও যেন এক ফোঁটা রঙের সন্ধান পাওয়া যাচ্ছে না খুঁজে। পদপৃষ্ঠে পেরেকের ন্যায় বিদ্ধ হচ্ছে এক একটা প্রশ্নের সূক্ষ্মতা। সময়ের সাথে প্লেট খালি হলেও চিন্তায় ভরপুর হয়ে গেছে মস্তিষ্ক। হাত দিয়ে আফজাল হোসেন এখানেই বসে থাকেন, কাউকে ডাকেনও না, নিচে ওঠেন না, এটো থালাবাটির সামনে থেকে ধ্যানমগ্ন হয়ে বসেই থাকেন শুধু। কিছুটা সময় পর শ্রাবণ আবার আসে তার খাওয়া হয়েছে কিনা দেখতে। নিজ দায়িত্বে থালাবাটি নিয়ে যায়। আফজাল হোসেন আবারও লক্ষ্য করেন বেনারসিতে। তার চোখ সুস্পষ্ট জানান দেয় এই শাড়ি তার পরিচিত। এই চোখ ভুল দেখছে, কিংবা চোখের দেখা ভুল হতে পারে এমনটা একবারের জন্যও মনে হয় না। শ্রাবণকে নিয়ে আগে সন্দেহটা ভিন্ন রূপে ধরা দেয় তার কাছে। সন্দেহ উদ্দেশ্যটা যেন স্পষ্ট হয়ে আসতে চায় চোখের সামনে। চোখ দুটো খোলসা করতে চায় পুরনো কিছু গল্পের। বাড়ি এসে লাল বেনারসিতে শ্রাবণকে দেখে চমকিত হয় ইফতেখারের চোখ। অচিরে এই মুখে হাসি এনে দেয় তার রূপ। মনে পড়ে বিয়েতে একটা বেনারসি শ্রাবণ পায়নি, অথচ বেনারসিতে কি অপরূপ লাগছে সহধর্মিণীকে। কাছাকাছি এগিয়ে জিজ্ঞেস করে, এটা কার শাড়ি? আমার আম্মার।